লামিয়া ইসলাম শাম্মীর লেখা প্রিয় রাগিনী পর্ব ২৭ প্রথম অংশ। সময়টা রাত ১১টা। একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে মিলি। তার সামনে মাথা নিচু করে ফোনের স্ক্রিনে চোখ রেখে মুচকি হাসছে শুভ্র। ফোনের স্ক্রিনে ভেসে আছে লামিয়ার মারামারির ভিডিও। ভার্সিটির প্রথম দিনের সেই মারামারির ভিডিও পেয়েছে আজ শুভ্র। তা এই নিয়ে ১০ বারের উপর দেখে ফেলেছে। ভিডিও দেখে বেশ হাসি পাচ্ছে তার। যে মেয়ে আগে একটা পিঁপড়া মারতে ভয় পেত, সে মেয়ে এমন জঙ্গলির মতো মানুষ পেটাচ্ছে। শপিং মল থেকে শুভ্র আর মিলি শুভ্রর বাড়িতে এসেছে, কারণ মিলি বাংলাদেশে আসার পর থেকেই শুভ্রর বাড়িতে থাকছে, আর শুভ্র ইসলাম বাড়িতে। মিলি ড্রিঙ্ক করে করে পুরোই মাতাল হয়ে গিয়েছে। নেশা বেশ চড়েছে আজ। সামনে তাকিয়ে শুভ্রকে দেখল, সে এখনো ফোনেই আটকে আছে। আসার পর থেকেই ফোন থেকে চোখ সরছে না তার। মিলি তা দেখে বেশ বিরক্ত হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে শুভ্রর গলা পেঁচিয়ে ধরতেই শুভ্র ঝাড়া মেরে সরিয়ে দিল, যার কারণে মিলি ফ্লোরে পড়ে গেল। শুভ্র রাগে হিসিয়ে বলে উঠল, একদম সীমা অতিক্রম করার চেষ্টা করবে না, নয়তো জানে মেরে ফেলবো। শপিং মলে কিছু বলিনি দেখে এখন যে বলবো না তা নয়। আমাকে তুমি বেশ ভালো করে চিনো আমি কি জিনিস। যতটুকু কাজ দেওয়া হয়েছে ঠিক ততটুকু করবে। বেশি বাড়াবাড়ি করলে এর ফল খারাপ হবে। দ্বিতীয়বার আমাকে স্পর্শ করতে চাইলে ওই হাত টুকরো টুকরো করে দিব। বলেই শুভ্র পাশ থেকে পানির বোতল নিয়ে নিজের শরীরে ঢেলে দিয়ে শরীর ঝাড়া দিল, এমনভাবে যেন গায়ে ময়লা লেগে গিয়েছে। এমন অপমানে মিলি ছলছল চোখে তাকালো শুভ্রর দিকে। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শুভ্র তার দিকে ফিরে না তাকিয়ে তিহাকে বলে বেরিয়ে গেল বাড়ি থেকে। তিহা মিলিকে ফ্লোর থেকে উঠাতেই মিলি তিহাকে সরিয়ে দিল। চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। তিহা মিলির অবস্থা বুঝতে পেরে দ্রুত পকেট থেকে একটা ইঞ্জেকশন মিলির হাতে পুশ করে দিল। মিলি আস্তে আস্তে চোখ বন্ধ করে গভীর ঘুমে তলিয়ে গেল। বারান্দায় বসে গেম খেলছে লামিয়া, মাহির, তায়েবা, তায়েব। দেখে মনে হচ্ছে বেশ কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে। বাড়ির সবাই কিছুক্ষণ আগে খেয়ে ঘুমিয়ে পড়েছে, তারাই প্যাঁচার মতো শুধু জেগে আছে। হঠাৎ বাগানের পিছনের গেট খোলার শব্দ শুনে কান খাড়া করলো চারজন, কিন্তু চোখ তাদের ফোনে। পুরাতন লোহার গেট হওয়ায় গেট খুললে বেশ শব্দ হয়। আস্তে আস্তে শব্দ বাড়তেই চারজন ফোন থেকে চোখ সরিয়ে একে অপরের দিকে চাওয়াচাই করলো। তারপর বারান্দা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলো কেউ কালো রঙের হুডি পরে বাগানে প্রবেশ করলো। তা দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে দ্রুত যে যার ঘরে চলে গেল। লামিয়া তার খাটের নিচ থেকে হকি স্টিক বের করে বেরিয়ে আসলো রুম থেকে। মাহির হাতে ক্রিকেট ব্যাট, তায়েব ক্রিকেট স্ট্যাম্প, আর তায়েবা একটা দা নিয়ে দৌড়ে বের হলো রুম থেকে। তায়েবার হাতে দা দেখে লামিয়া, মাহির, তায়েব ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। মাহির পাশ থেকে বলল, সব ঠিক আছে, দা কেন? তায়েবা মাহিরের কথা শুনে বিরক্ত হয়ে বলল, ওই চোরের গলা আলাদা করে দিব তাই। এখন চল তাড়াতাড়ি। কেউ আর কিছু না বলে দ্রুত দৌড়ে বাইরে আসলো। এসে দেখলো বাগানে কালো হুডি পরা লোকটা বাগানের থেকে হাসনাহেনা ফুল ছিঁড়ে সেটা পকেটে গুজে সামনের দিকে এগিয়ে গেল। লামিয়া, তায়েব, তায়েবা, মাহির তাকে অনুসরণ করে তার পিছন পিছন গেল। হুডি পরা লোকটি সোজা লামহার ব্যালকনির সামনে এসে দাঁড়ালো। লামিয়া, তায়েব, তায়েবা, মাহির চুপচাপ অন্ধকারে দেখতে লাগলো লোকটা কি করে। হুডি পরা লোকটি পাশ থেকে মই এনে লামহার ব্যালকনি বরাবর লাগলো। তা দেখে তায়েব ফিসফিস করে বলল, সবে বুঝলাম, কিন্তু চোরটা লামহার ঘরের ব্যালকনিতে মই রাখলো কেন? পাশ থেকে মাহির আস্তে করে বলল, ঠিকই তো, চোর কি লামহার ঘর থেকে চুরি করতে শুরু করবে নাকি? পাশ থেকে তায়েবা বলল, যেখান থেকেই চুরি করুক না কেন, এর মৃত্যু আমার হাতেই আজ হবে। লামিয়া বাঁকা হেসে বলল, এই কোনো সাধারণ চোর নয় লা, এ হলো প্রেমিক চোর, এর ক্ষমতা সাংঘাতিক। তায়েব বলল, কেমন সাংঘাতিক? লামিয়া নিজের ঠোঁট কামড়ে হেসে বলল, খুব সাংঘাতিক, আর এর শাস্তি পেতে হবে। রাত বিরাতে প্রেম চুরি ইসলাম বাড়িতে নট অ্যালাউ। লামিয়ার কথা শুনে তখন না বুঝতে পারলেও এখন তারা তিনজন বেশ ভালো মতোই বুঝতে পেরেছে। তাই বুঝতে পেরে বাঁকা হেসে বলে উঠল, আপ তেরা ক্যা হোগা কালিয়া। লামিয়া দাঁতের পাটি বের করে বলল, 1, 2, 3। চোর চোর, ও চাচা, ও চাচি, ও দাদা, ও দাদি, ও আম্মা, ও আব্বা, আমগো বাড়ি চোর আইছে গো, আমগো সব চুরি হইয়া গেল গো। গানের মতো সুরে সুরে বলে উঠল চারজন। গানের মতো সুরে সুরে চেঁচানোর শব্দ শুনে হুডি পড়া লোক হকচকিয়ে উঠল।
পিছনে তাকাতেই হঠাৎ তার পশ্চাৎ দেশে তায়েব স্ট্যাম্প দিয়ে একবারে বসিয়ে দিতেই উঠে পড়া লোকটি ওহ বাবা গো বলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তায়েব মাহির আবিরের পশ্চাৎদেশে আরও 4-5 বাড়ি বসিয়ে দিল। তায়েবা তার হাতের তা উপরে তুলে চেঁচাতে লাগলো, দে বেটাকে দে, আরও দে, খুব করে দে বেটাকে, আরও দুটো বেশি দে। তাদের এমন চেঁচামেচি শুনে জ্যাকি দৌড়ে এসে ঘেউ ঘেউ করতে লাগলো। এদিকে আবির ও বাবা ও মা বলে চিৎকার করেই যাচ্ছে। সবেই গেট দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করছিল শুভ্র। বাগান থেকে এমন চেঁচামেচি শুনে দৌড়ে সেখানে গিয়ে তাদের এই অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেল। ইসলামবাড়ির 4 জনের গলা নয়তো যেন পাড়ার মসজিদের মাইক। তাদের এমন চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের সবাই লাঠি ঝাঁটা নিয়ে বের হয়ে খুঁজতে লাগলো কোথা থেকে এমন চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। ওইদিকে তাদের চিৎকার শুনে ইসলামবাড়ির সবাই দৌড়ে বাগানের দিকে আসলো। এদিকে আজমেরি বেগম ফেস প্যাক মুখে লাগিয়ে সবসময় ঘুমায়। আজকেও ফেস প্যাক লাগিয়ে ঘুমিয়েছিল। চোর চোর চিৎকার শুনে আজমেরি বেগম দ্রুত উঠে আলমারি খুলে একে একে সব গয়না পরে ফেলল। তারপর তাড়াতাড়ি করে বাগানের দিকে দৌড় দিল। এদিকে খানবাড়ির লোকজনও লাঠি নিয়ে দৌড়ে এসেছে ইসলামবাড়ি। আমির সাহেব রেগে বললেন, চোর এসেছে, কোথায় চোর, ওর পিছনে মেরে চামড়া তুলে ফেলবো। বলেই দৌড়ে গেলেন বাগানের দিকে। তায়েব হুটি পড়া লোকটার হাত ধরে বলল, ইয়ে হাত মুছে দে তো চোর। পাশ থেকে তায়েবকে ধাক্কা দিয়ে সরিয়ে হুটি পড়া লোকটির মাথা ধরে দা উপরে তুলে নাটকীয় ভঙ্গিতে বলল, হে নরপিশাচ, আজ আমার হাতেই তোর মৃত্যু নিশ্চিত। তুমহারা ইয়ে স্যার মুঝে দে দো চোর। উঠে পড়া লোকটি তায়েবার হাতে দা দেখে ভয় পেয়ে অনবরত মাথা নাড়াতে লাগলো। তায়েবা ভিলেনের মতো হো হো করে হেসে উঠল। হুডি পড়া লোকটি মাথা নেড়ে বলল, কাভি নেহি কাভি নেহি। তায়েবা তা দেখে শয়তানে হাসি দিয়ে বলল, প্রস্তুত হও মৃত্যুর জন্য, আজ আমি চোর বলে দিব, তারপরের হাড্ডি দিয়ে আমি রানী অরুন্ধতির মতো একটা অস্ত্র বানাবো, হা হা হা। পাশ থেকে লামিয়া তায়েব মাহির একসাথে সুর তুলে বলে উঠল, জয় জয় মা তায়েবা, জয় জয় মা তায়েবা, জয় জয় তায়েবা। শুভ্র দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে। সে হাসবে নাকি তাদের আটকাবে সে তা বুঝতে পারছে না। হঠাৎ পিছন থেকে আনিসুল সাহেবের কণ্ঠ শুনে সবাই পেছনে ঘুরে তাকিয়ে দেখলো আশেপাশে সবাই এসে উপস্থিত হয়েছে তাদের বাগানে। তায়েবা মাহির লামিয়া থেমে গেল। তাইবার হাতে দা দেখে জাহিদ হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। হুডি পড়া লোকটি মাটিতে শুয়ে চুপসে আছে। ইসলামবাড়ির 4 বিচ্ছুদের হাতে পড়ে বেচারা আধমরা হয়ে গিয়েছে। এখন যদি তাদের হাতে উত্তম মাধ্যম খায় তাহলে বেচারা আজকে ইন্নালিল্লাহ হয়ে যাবে ভেবেই হুডি পড়া লোকটি চুপসে আছে। এদিকে তাইবা মাহির লামিয়া বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তারা চোর ধরেছে। তাদের আনিসুল সাহেব 4 জনের দিকে তাকিয়ে গর্বের সাথে বলল, আজ আমার অনেক গর্ব হচ্ছে, কারণ ইসলাম বাড়িতে 4 বাঘ আর বাঘিনী জন্ম দিয়েছি আমরা। পাশ থেকে তায়েব খুশিতে গদগদ করে বলল, আমিও গর্ভবতী হচ্ছি, দেখো খুশিতে আমরা সবাই গর্ভবতী হয়ে গিয়েছি। তায়েবের কথা শুনে মাহির তায়েবের পায়ে পাড়া দিল। ভীষণ এক্সাইটেড হয়ে সে যে উল্টাপাল্টা কথা বলে ফেলেছে এখন বুঝলো। তায়েব থতমত খেয়ে তার বাবার দিকে তাকাতেই দেখল তিনি চোখ গরম করে তাকিয়ে আছে তার দিকে। তায়েবের কথায় পাত্তা না দিয়ে আমির সাহেব রেগে হুডি পড়া মানুষটার দিকে তাকিয়ে বলল, চুরি করার শখ তাই না অনেক, দাঁড়া আজকে চুরি করাচ্ছি, তোমাকে মেরে তোমার মা বাবাকে ডাকবো, দাঁড়াও। বলেই লোকটির পশ্চাৎ দেশে আরও কয়েকটা বাড়ি বসিয়ে দিল। ওইদিকে আজমির বেগম ফেস প্যাক মুখে লাগিয়ে সমস্ত গয়নাগাটি পরে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে আনিসুল সাহেবের পিছনে। আমির সাহেব ইচ্ছে মতো পিটিয়ে হুডি পরা লোকটির মুখ থেকে মাস্ক টেনে খুলে তাকাতেই ভেবাচাকে খেয়ে গেল। সে কি ঠিক দেখছে নাকি মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার কারণে ঘুমের চোখে ভুল দেখছে? তাই চোখগুলো ভালোভাবে কোচলিয়ে আবার তাকাতেই দেখলো হুডি পরা লোকটি আর কেউ নয়, তারই বড় ছেলে আবির। এতক্ষণ নিজের ছেলেকেই নিজে এভাবে পেটালো। আমির সাহেব ঘুরে সামনে তাকাতেই দেখলো সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। তাদের দেখে মনে হচ্ছে তারা 440 ভোল্টের ঝটকা খেয়েছে। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পাশ থেকে মাহির তাইবা লামিয়া মুখ টিপে হাসছে। এদিকে আবিরের লজ্জায় মরে মরে অবস্থা। বিয়ে হওয়ার পরও বউকে না নিয়ে ঘুমিয়ে একা ঘুমাতে হয়, এই দুঃখে বেচারা ভেবেছিল আজকে রাতে মই দিয়ে লামহার ব্যালকনি দিয়ে তার রুমে গিয়ে বন্ধুরে বুকে নিয়ে ঠাইসা ঘুম দিবে। সকাল ভোরে আবার আস্তে করে চলে আসবে সবার ঘুম ভাঙার আগে। কিন্তু তার হলো না।
আবিরকে দেখে লামহা হতবাক। শফিকুল সাহেব আবিরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি এত রাতে এখানে কি করছো? তাও এমন করে এসেছো কেন? আবির কোনো কথা বলছে না, তা দেখে পাশ থেকে আমির সাহেব গম্ভীর গলায় বলল, কি ব্যাপার, কথা বলছো না কেন? আবির নিজেকে আর ধরে রাখতে না পেরেই বলে উঠল, বউয়ের কাছে এসেছিলাম, বিয়ের পরও বউ ছাড়া ঘুমাতে ভালো লাগে না, কিন্তু এসে যে এই ইসরায়েলদের হাতে পড়বো তা জানা ছিল না। আবিরের কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। এদিকে লামহার লজ্জায় মরি মরি অবস্থা। আমির সাহেব আবিরের দিকে চোখ পাকিয়ে তাকালো। আবির কি বলতে চায়, কেন এসেছে সেটা সবাই বুঝতে পারলো। আমির সাহেব রেগে বললেন, অসভ্য ছেলে, লজ্জা শরম খেয়ে ফেলেছো নাকি? আর কয়েকটা দিন সহ্য করা যেত না? সাফওয়ান বুঝতে পেরে পরিস্থিতি সামলে বলল, আচ্ছা যা হবার হয়েছে, এখন যে যার বাসায় যান। পাশ থেকে দুই বাড়ির ছোট্টরা মিটমিট করে হাসছে। বাড়ির বড়রা কিছু না বলে বাড়ির দিকে হাঁটা দিল। আনিসুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে পেছন তাকাতেই চিৎকার করে উঠল, আল্লাহ গো, ডাইনি! আনিসুল সাহেবের চিৎকার শুনে সবাই তার দিকে তাকালো। রাশেদা বেগম দৌড়ে স্বামীকে ধরলেন। হার্টের রোগী এই লোক, যদি কিছু হয়ে যায় তাই সে সবসময় ভয়ে থাকে। আজমিনী বেগম বিরক্ত হয়ে বলল, ডাইনি না, তোর আম্মা বেটা, চুপ কর। আজমিনী বেগমের কথা শুনে রাশেদা বেগম বিরক্ত হয়ে বলল, আম্মা, এই রাত বেরোতে এসব কি? আর এত গয়না পরে বাইরে এসেছেন কেন? আর মুখে এসব কি লাগিয়েছেন? জানেন না আপনার ছেলে হার্টের রোগী? জানি হার্টের রোগী, আর এই গয়না পরছি চোর আইছে বলে। তাই পইরা চোররে দেখাইবার আইছিলাম যে দেখ, তুই ধরা খাইছস, আমার এত গয়না চুরি করতে পারস নাই, তাই পরছি। আজমিরি বেগমের কথায় রাশেদা বেগম বিরক্ত হয়ে তার প্রাণের প্রিয় স্বামীকে বাড়ির ভেতর নিয়ে গেলেন। হামিদ সাহেব তার মায়ের কাঁধ ধরেই কিছু বলতে বলতে তাকে নিয়ে চলে গেল বাড়ির ভেতর। আস্তে আস্তে খানবাড়ির সবাই চলে গেল। এদিকে বাগানে খান আর ইসলাম বাড়ির ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। আবির ইসলাম বাড়ির চার বিচ্ছুদের দিকে তাকিয়ে বলল, তোরা ইচ্ছে করে এমন করছিস, তাই না? তায়েব তায়েবা মাহির লামিয়া একসাথে মাথা উপর নিচ করে আবার দ্রুত ডানে বামে মাথা নাড়ল। তা দেখে আবির ক্ষিপ্ত হয়ে বলল, দেখেছিস তোরা, ওরা ইচ্ছে করে এমন করছে, আবার না বলছে। তা শুনে লামিয়া একদম ইনোসেন্ট ফেস নিয়ে বলল, ছি আবির ভাই, এসব কি বলেন? ইচ্ছে করে করবো কেন? আমরা তো ভেবেছিলাম চোর, আর আপনি যেভাবে এসেছেন, চোর না ভেবে উপায় আছে? আর আমরা কি জানতাম আপনি মধু খেতে এসেছেন? জানলে তো আমরাই আপনাকে মধুর চাকে ছুড়ে দিতাম। পাশ থেকে মাহের তায়েব তায়েবা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশেদ আর কাউকে কিছু বলতে দিল না, কারণ রাত অনেক হয়েছে। আবিরকে লাবিব আর সাফওয়ান ধরে উঠালো। তা দেখে সবাই হাসছে। আবির লামহার দিকে অসহায় চোখে তাকালো। সাফওয়ান তা বুঝতে পারলো, তাই সাফওয়ান লামহাকে বলে উঠল, লামহা, তুইও চল আমাদের সাথে। লামহা রাশেদের দিকে তাকিয়ে তারপর মাথা নিচু করে বলল, আমি কিভাবে যাব? রাশেদ তা খেয়াল করে বলল, চাইলে যেতে পারিস, কিন্তু আমি সামলে নিব। লামহা আবিরের দিকে তাকিয়ে দেখল অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। লামহা তা দেখে রাজি হয়ে গেল। খানবাড়ির দিকে তারা রওনা দিতেই পেছন থেকে লামিয়া বলে উঠল, যা লামহা যা, আবির ভাইয়ের বামে বাম লাগিয়ে দিস আজকে। তা শুনে মাহির তায়েব তায়েবা হেসে উঠল। হামিদা লামিয়ার মুখ চেপে ধরতেই পাশ থেকে তায়েব বলে উঠল, আবির ভাই, সকালে বাথরুমে বসতে পারবেন তো? পাশ থেকে মাহির বলে উঠল, লামহা, বামে মালিশ করে দিলে সকালে হবার আগেই দেখবি বাথরুমে বসে গিয়েছে। রাশেদ চোখ পাকিয়ে তাকালো চারজনের দিকে। আবির যেতে যেতে বিরক্ত হয়ে বলল, তোদের চারজনকে আমি দেখে নিব। লামিয়া পিছন থেকে বলল, আজকের আগে নিজের রেড বাম দেখেন, তারপরে আমাদের দেখার কথা মাথায় আনবেন না। আবির কিছু বলতে গেলে সাফওয়ান আবিরকে টেনে নিয়ে চলে গেল। তারা যেতেই রাশেদ হেসে উঠল। সাথে সাথে আরিফ, তায়েব তায়েবা, মাহির, লামিয়া, হামিদা। পাশ থেকে শুভ্র ঠোঁট কামড়ে হাসছে। রাশেদ হাসতে হাসতে বলল, তোরা সত্যি জানতে এটা আবির, তাই না? তায়েব তায়েবা, লামিয়া, মাহির হাসি থামিয়ে রাশেদের দিকে তাকিয়ে আরও উচ্চ স্বরে হেসে উঠল। খানবাড়িতে প্রবেশ করতেই সাফওয়ান আবিরকে মজা করে বলে উঠল, মধু খেতে গিয়ে শালাশালিদের আপ্যায়ন কেমন লাগলো? আবির দুঃখী মুখ করে বলল, জানতে চাস? সাফওয়ান মাথা নাড়ল। সে জানতে চায়। আবির তা দেখে দুঃখী মুখ করে গেয়ে উঠল, রাতের বেলা মধু খেয়েতে করতে গেলাম চুরি, মধুর মালিকের ভাই বোন আমায় অমনি দিল ধরি, ধৈরা নিয়া পিডান দিল, তবুও মধু খেতে দিল না রে, আর আসবো না মধু খেতে, ও বউরে আর আসবো না মধু খেতে। আবিরের গান শুনে সবাই হেসে উঠল। লামহার রাগে চোখে আবিরের দিকে তাকাতেই আবির লামহাকে চোখ মারল। পর্ব ২৭ শেষ অংশ। লামিয়া তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি পরে সামনে তাকাতেই দেখল তায়েবা নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে।
মুখে হালকা মেকআপে মেয়েটাকে দারুণ লাগছে। লামিয়া পিছন ঘুরে হাতের ইশারায় তাইবাকে নিজের দিকে ডাকল। তাইবা শাড়ির কুচি সামলাতে সামলাতে লামিয়ার সামনে গিয়ে দাঁড়াতেই লামিয়া কাজল দিয়ে তাইবার কপালে লাগিয়ে দিল। তাইবা ব্রু কুচকে আয়নায় নিজেকে দেখে রেগে গিয়ে লামিয়ার পিঠে 3-4টা কিল বসিয়ে দিতেই লামিয়া মুখ থমথমে করে বলল, ঠিক এই কারণেই বলে মানুষ ভালো করতে নেই, উপকার করলে বাগে খায়। ছা, জীবনটাই বেদনাময়। তাইবা কপাল কুচকে কপালের কালি মুছতে মুছতে বলল, হারামি, তোকে বলেছিলাম আমার ভালো করতে, দিলি তো যাওয়ার আগে একটা আকাম করে। তাইবার কথা শুনে মুখ বাঁকিয়ে গিটারের ব্যাগটা কাঁধে তুলে রুমের বাইরে যেতে যেতে বলল, আরে নজর টিকা দিলাম, জানি নজর না লাগে। আর এমনিতেও তোকে কামের বিটি সকিনা লাগছে, আর রাস্তার কুনজর সবসময় বাড়ির কামের বিটির সকিনার উপরেই পড়ে, তাই তোকে বাঁচাতে দিয়েছি। আর তুই কিনা মারলি আমাকে, ছি তাইবা। বলেই হাঁটা ধরল। তাইবা লামিয়ার কথা শুনে হাসল, তারপর পিছন ফিরে সেও দৌড় দিল। আজকে ভার্সিটিতে প্রোগ্রাম, তাই খান ও ইসলামবাড়ির সব ছেলেমেয়েরা সবাই যাবে লামিয়ার গান শুনতে, আর তাইবার নাচ দেখতে যাবে। তাই সবাই বাগানে এসে বসে আছে, কিন্তু তাদের দুজনের খবর নেই। বেচারা আবিরের শরীর প্রচুর ব্যথা, তাই আবির যাবে না। আবির যাবে না দেখে লামহাও যাবে না। এরা দুজনের একজনও যাবে না, তাছাড়া সবাই যাবে। শারমিন সামিরের পাশে দাঁড়িয়ে আর চোখে রাশেদের দিকে তাকিয়ে আছে, কিন্তু রাশেদ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। তা দেখে শারমিনের মন খারাপ হলো। এদিকে মনিকা খালি শুভ্রর দিকে লেগে যাচ্ছে। শুভ্র বিরক্ত হয়ে যত দূর যাচ্ছে, মনিকা তার সাথে ততই লেগে যাচ্ছে। লাবিব এসব দেখে বিরক্ত হয়ে চোখ ঘুরিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মলিন হাসল। স্ক্রিনে ভেসে আছে এক 6 বছরের বাচ্চা মেয়ের ছবি। গায়ে তার লাল রঙের ওড়না পেঁচিয়ে শাড়ির মতো পরা, আর মাথায় কালো ওড়না দিয়ে চুল বানিয়ে রেখেছে। মাথায় লাল রঙের আরও একটা ওড়না দেওয়া, গালে হাত দিয়ে ছোট ছোট দাঁত গেলিয়ে হাসছে। লাবিব তার ফোনটা বুকের বাঁ পাশে চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল। মাহির, তায়েব, জাহিদ, সাফওয়ান, হামিদা, হাফসা, ফারিয়া সবাই একসাথে দাঁড়িয়ে কথা বলছে। বাড়ির মা চাচিদের থেকে বিদায় নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো তায়েবা আর লামহা। জাহিদ চোখ ঘুরিয়ে পিছনে তাকাতেই থমকে গেল। হালকা বাতাস যেন তার গা ছুঁয়ে গেল। এই প্রথম তায়েবাকে শাড়িতে দেখল। ভীষণ মারাত্মক লাগছে। নিজের অজান্তে জাহিদের হাতটা বুকের বাঁ পাশে চলে গেল। লামিয়া কি যেন বলছে আর তাইবা হাসছে। তাইবার হাসি মুখ দেখে জাহিদের বুকে কেমন মোচড় দিয়ে উঠল। বুকে হাত চেপে উফ করে উঠতেই সবাই তার দিকে দৃষ্টি দিল। রাশেদ জাহিদকে দৌড়ে ভ্রু কুঁচকে বলে উঠল, জাহিদ, কি হয়েছে? জাহিদ নিজের কাজে নিজেই লজ্জা পেয়ে বলল, তেমন কিছু না, বুকে ব্যথা করছিল, এখন ঠিক আছি। পাশ থেকে সাফওয়ান বলে উঠল, হঠাৎ বুকে ব্যথা? ওই আর কি, বলেই মাথা চুলকালো জাহিদ। লামিয়া এসে তাড়া দিতে লাগলো, দেরি হয়ে গিয়েছে, সবাই তাড়াতাড়ি চলো। লাবিব লামিয়ার কণ্ঠ শুনে চোখ তুলে তাকিয়ে লামিয়ার দিকে তাকাতেই বুকের ভেতর হাহাকার করে উঠল। আজ মাহিরের বাইকে হাফসা যাবে দেখে সবাই একটু অবাক হলো। তারপর একে একে গাড়িতে উঠে পড়তেই তাইবের বাইকে উঠতেই তাইব বলে উঠল, এই শাড়ি পরে তোকে বাইকে নিতে পারবো না, তুই গাড়িতে চলে যা। তা শুনে তাইবা ভ্রু কুচকে তাকালো তাইবের দিকে। তাইব বাইকে উঠতেই ফারিয়া তাইবের বাইকে উঠে পড়ল। তাইবা ব্যাপার বুঝতে পেরে ধাম করে তাইবের পিঠে কিল মেরে চলে গেল। রাশেদ বাইকে বসতেই শারমিন রাশেদের বাইকে উঠতে চাইলে রাশেদ কড়া গলায় বলে উঠল, আরিফ, তাড়াতাড়ি উঠ বাইকে, আর লামিয়া আজকে আবরারের সাথে চলে যা। রাশেদের কথা শুনে লামিয়া ব্রু কুচকে তাকালো রাশেদের দিকে। রাশেদ আরিফকে বাইকে উঠিয়ে স্টার্ট করলো। শারমিন মন খারাপ করে চলে গেল সাফওয়ান আর হামিদার সাথে। এদিকে লাবিব, মনিকা আর সামির এক গাড়িতে যাবে, তাই তায়েবাও তাদের সাথে উঠতেই জাহিদ লাবিবের দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই লাবিব তায়েবাকে বলল, তুই জাহিদের সাথে যা, আমাদের যেতে দেরি হবে। বলেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তাইবা বিরক্ত হয়ে জাহিদের গাড়িতে যেয়ে পিছনের সিটে বসলো। তা দেখে জাহিদ গম্ভীর গলায় বলল, আমি কারো ড্রাইভার না, সামনের সিটে এসে বস। তাইবা তার শুনে রেগে মেগে আবার সামনের সিটে বসলো। তা দেখে জাহিদ তাইবার দিকে তাকিয়ে বলল, আরে আস্তে আস্তে, গাড়ি ভেঙে ফেলবি নাকি? তাইবা মুখ ঝামটা দিয়ে চুপচাপ বসে থাকলো। জাহিদ হালকা হেসে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যেতেই লামিয়া ভ্রু কুচকে শুভ্রর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, সবাই চলে গেল, আপনি যাচ্ছে না কেন? শুভ্র সানগ্লাস পরতে পরতে বলল, ধরে না বসলে আমি গাড়ি স্টার্ট দেব না। বেশি বাড়াবাড়ি করছেন কিন্তু, বিরক্ত হয়ে বলল লামিয়া। শুভ্র তা দেখে বাঁকা হেসে জোরে বাইক স্টার্ট দিতেই লামিয়া পড়ে যেতে যেতে একটুর জন্য বেঁচে গিয়েছে। বেশ বিরক্ত হয়ে শুভ্রর কাঁধে আলতো হাত রাখতেই 440 ভোল্টের ঝাটকা খেয়ে হাত সরিয়ে ফেলল ঝাড়া মেরে। অবাক দৃষ্টিতে শুভ্রর কাঁধের দিকে তাকিয়ে বলল,
আপনার শরীরে কারেন্ট আছে নাকি? কেন? ব্রু কুচকে বলল শুভ্র। মনে হলো শক খেলাম। শুভ্র হেসে বাইক টান দিতে দিতে বলল, পানি আর কারেন্ট এক হলে তো শক খাবেনই মিস। যাই হোক, ভালো মতো ধরে বসুন। লামিয়া আবার শুভ্রর কাঁধে হাত রাখতেই কেঁপে উঠল, কিন্তু এবার আর হাত সরালো না। শুভ্র তা বুঝতে পেরে হেসে রওনা হলো ভার্সিটির দিকে। সাদা রঙের পাঞ্জাবি পরে ফুল হাতে নিয়ে এদিক ওদিক ছুটছে জুনায়েদ। অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব এসেছে তার টিম এবং তার ঘাড়ে। সবকিছু গুছিয়ে উঠতে প্রায় ক্লান্ত সে। পাঞ্জাবি ঘেমে ভিজে গিয়েছে। রাসেল কোথা থেকে এক পাখা এনে জুনায়েদকে বাতাস করতে লাগলো। জুনায়েদ পাশ থেকে পানির বোতল নিয়ে খেতে লাগলো। হঠাৎ জুনায়েদের ফোন আসতেই পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করে বলল, হ্যাঁ চলে এসেছিস? ওখানেই দাঁড়া, আমি আসছি। বলেই উঠে দাঁড়ালো। ফোন পকেটে রেখে ভার্সিটির গেটের দিকে হাঁটা ধরল। তার পেছন পেছন রাসেলও। একে একে 3টা বাইক আর 3টা গাড়ি এসে থামলো ভার্সিটির মাঠে। গাড়ি থামতেই তাইবা দ্রুত গাড়ি থেকে নেমে মন ভরে শ্বাস নিল। দেখে মনে হচ্ছে এতক্ষণ সে শ্বাস আটকে রেখেছিল। জাহিদ তাইবার এমন কাজে হেসে গাড়ি থেকে নামলো। তাইবা পিছনে ঘুরে তাকাতেই বিরক্ত হলো। পুরোটা রাস্তা তাকে জ্বালিয়ে এসেছে এই লোক। এইভাবে সেজেছিস কার জন্য? শাড়ি পরেছিস ভালো কথা, ছেলেরা পাগল না হলেই হলো। এতটা লিপস্টিক দিয়েছিস কেন? হ্যান ত্যান আগডুম বাগডুম প্রশ্ন করতে করতে মাথা পুরো ধরিয়ে ফেলেছে। এই ছেলে এত কথা বলতে পারে তা জানা ছিল না। সবসময় গম্ভীর মুখ করে থাকে, এমনকি হাসেও না। আর আজকে কথা বলে পুরো মাথা ধরিয়ে ফেলেছে। এইসব ভেবে তাইবা আরও বিরক্ত হলো। গাড়ি থেকে একে একে সবাই নেমে আসলো। আশেপাশের মেয়ে গিলে খাচ্ছে খান আর ইসলামবাড়ের ছেলেদের। তাদেরকে হামিদা সাফওয়ানের হাত ধরতেই সাফওয়ান হালকা হেসে হামিদার হাত আরও শক্ত করে চেপে ধরল। লাবিব গাড়ি থেকে নামতেই জুনায়েদ দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরল প্রাণপ্রিয় বন্ধুকে। লাবিব হেসে জুনায়েদকে জড়িয়ে ধরে সবার সাথে পরিচয় করাতে লাগলো। লামিয়া আর শুভ্র এইমাত্র এসে থামলো তাদের সামনে। লামিয়াকে দেখে জুনায়েদ আর রাসেল চমকে উঠল। এই মেয়েকে খুঁজে খুঁজে মরছে সে। তেমন ভার্সিটিও আসে না, আর এই মেয়ে কিনা আজ তার সামনে। জুনায়েদ লামিয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তা শুভ্র খেয়াল করে ব্রু কুচকে তাকালো। লাবিব জুনায়েদের কাঁধে হাত রেখে শুভ্রর সাথে পরিচয় করিয়ে দিয়ে লামিয়ার সাথে পরিচয় করাতে চাইলে জুনায়েদ লাবিবের দিকে তাকালো। লামিয়া মাথা তুলে জুনায়েদের দিকে তাকাতেই বিরক্ত হয়ে তাইবাকে নিয়ে চলে গেল। তা দেখে সবাই বেশ অবাক হলো। মাহির লাবিবের দিকে তাকিয়ে বলল, লাবিব ভাই, আপনি কি পরিচয় করাবেন ওনাকে? ওনার সাথে আমার আর লামিয়ার আগে থেকেই পরিচয় আছে। লাবিব ব্রু কুচকে বলল, কিভাবে? আরে রাসেল ভাইয়ের ডিম ফাটিয়ে দিয়েছিল লামিয়া, তারপর থেকেই পরিচয়। রাসেলের দিকে হো হো করে হেসে কথাগুলো বলল মাহির। তারপর তায়েবকে নিয়ে চলে গেল লামিয়াদের কাছে। এদিকে মাহিরের কথা কেউ বুঝতে না পেরে ব্রুকুচকে তাকিয়ে আছে। ওইদিকে রাসেল লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। তাই জুনায়েদ পরিস্থিতি সামলে সবাইকে প্যান্ডেলের চেয়ারে বসে দিল। তারপর লাবিবকে টেনে একপাশে নিয়ে গিয়ে অস্থির হয়ে বলল, ওই মেয়েকে তোর কি হয়? কোন মেয়ে? আরে ওই যে লামিয়া। কেন? আরে বল না, তুই আগে বল কেন। তোকে বলেছিলাম না একটা মেয়েকে আমি ভালোবাসি। হ্যাঁ, সেই মেয়েটা আর কেউ না, লামিয়া। লাবিব অবাক দৃষ্টিতে তাকালো জুনায়েদের দিকে। তা দেখে জুনায়েদ হালকা হেসে বলল, হ্যাঁ রে, আমি লামিয়াকে ভালোবাসি। প্লিজ কিছু করে ওকে আমার করে দে, প্লিজ ভাই। এটা সম্ভব না, বেশ গম্ভীর কণ্ঠে বলল লাবিব। কেন সম্ভব নয়? কারণ লামিয়া তোকে কোনো দিনও ভালোবাসবে না। কিন্তু কেন? কারণ আছে, এসব কল্পনাতেও আনবি না, তাহলে তুই বাঁচতে পারবি না জুনায়েদ। লামিয়ার দিকে কেউ চোখ তুলে তাকালেই তার চোখ উঠিয়ে নিয়ে যাওয়া হবে। জুনায়েদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে লাবিবের দিকে। জুনায়েদ কিছু বলতে যাবে তার আগে লাবিব বলে উঠল, প্লিজ ভাই আর কিছু বলিস না। বলেই চলে গেল। জুনায়েদ মলিন মুখ করে লাবিবের যাওয়ার দিকে তাকালো। তাহলে কি তার ভালোবাসাকে পাওয়া আর হলো না? ভার্সিটিতে প্রধান অতিথির আগমনের পরই অনুষ্ঠান শুরু হবে, তাই সবাই তার অপেক্ষাই করছে। কিছুক্ষণ পর একে একে 5-6টা কালো গাড়ি প্রবেশ করলো ভার্সিটির মাঠে। সব মেয়েরা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অতিথিকে বরণ করার জন্য। সবার গাড়ি থেকে বেরিয়ে এলো কিছু কালো পোশাক পরা লোক। আশেপাশে তাকিয়ে গাড়ির দরজা খুলে দিতে ভিতর থেকে বেরিয়ে এলো নাসির কায়সার। সাদা শার্ট প্যান্ট পরে চোখে কালো সানগ্লাস এঁটে আছে। দেখতে তাকে কম লাগছে না। মেয়েরা বরণ না করে হা করে তাকিয়ে আছে কায়সারের দিকে। নাসির কায়সার তা দেখে হালকা হেসে চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে বলল,
চোখ দিয়ে আমাকে গেলা শেষ হলে বরণ করতে পারো তোমরা। কায়সারের কথায় সবার হুঁশ আসতেই তাকে বরণ করে নিয়ে মঞ্চে বসিয়ে দিল। কায়সারকে দেখে খান আর ইসলাম বাড়ির ছেলেরা কোনো রিয়াক্ট করলো না। তারা চুপচাপ দেখল সব। কায়সার বসে বসে চোখ ঘুরিয়ে কাউকে খুঁজছে। খুঁজতে খুঁজতে চোখ গেলেও সোজা পিছনের সারিতে। সেখানে নেভি ব্লু রঙের চুড়িদার পরে বসে বসে গিটারের তার ঠিক করছে লামিয়া। চোখে মুখে বিরক্তির ছাপ। কায়সার তা দেখে হাসল। সেদিন রাতে লামিয়াকে নিয়ে স্বপ্ন দেখার পর এই মেয়ের উপর আরও দুর্বলতা দেখা দিচ্ছে। এই মেয়ে স্বপ্নে এসেও তাকে জ্বালিয়ে যায়। স্বপ্নের কথা মনে করে কায়সার আবার হাসল। একে একে শুরু হলো অনুষ্ঠান। তায়েবা মঞ্চে উঠেছে নাচের জন্য। জাহিদ ফোনের ক্যামেরা অন করে রেখেছে। তায়েব ক্যামেরা নিয়ে এসেছে, বাসায় গেলে মা চাচিতে দেখাবে। তায়েবা মঞ্চে উঠতেই স্পিকারে বেজে উঠল রবীন্দ্রসঙ্গীত, মন মর মেঘেরও সঙ্গী। তায়েবা সেই গানের তালে তালে নৃত্য করছে, কিন্তু তায়েবা জানল না কেউ তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তায়েবা নাচ শেষ হতেই করতালি দিল সবাই। এই প্রথম কেউ রবীন্দ্রসঙ্গীতে নাচ পরিবেশন করেছে। তা দেখে স্যার ম্যামরা তায়েবার বেশ প্রশংসা করল। একে একে নাচ শেষ হতেই শুরু হলো গানের পালা। এইবার লামিয়াকে মঞ্চে ডাকা হলো। লামিয়া গিটার হাতে নিয়ে মঞ্চে উঠে চেয়ারে বসে গিটার কোলে তুলে নিল। কায়সার এক দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া গিটারের টুংটাং শব্দ তুলে চোখ ঘুরিয়ে দৃষ্টি দিল শুভ্রর দিকে। শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। তা দেখে লামিয়া হেসে গান তুলল। চোরাবালি মন তোমার, কেন শুধু লুকিয়ে থাকো? একটু আড়াল হয়ে আমায় দেখো। যদি কোনো চিত্র আঁকি পৃথিবীর সবচেয়ে দামি, সেই চিত্রতে তুমি পারফেক্টলি বসো। কেন লাগে শূন্য শূন্য বলো? তোমায় ছাড়া এত, তুমি কি তা বলতে পারো? সবাই বেশ মুগ্ধ হয়ে গান শুনছে লামিয়ার। কায়সার কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে, কিন্তু লামিয়া সেদিকে খেয়াল নেই। সে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। তার দিকে এইভাবে তাকিয়ে আছে দেখে শুভ্রর বেশ চিন্তা হলো। তা বুঝতে দিল না, তবে সেও এক দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ যাবৎ লামিয়ার দিকে তাকিয়ে লামিয়ার দৃষ্টি কার দিকে আছে সেটা পর্যবেক্ষণ করছে কায়সার। লামিয়ার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই শুভ্রকে দেখতে পেল সে। শুভ্র লামিয়ার থেকে চোখ ঘুরিয়ে কায়সারের দিকে শীতল চোখে তাকাতেই কায়সার মনে মনে হাসল। দুইজন দুইজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো চোখে চোখে কোনো যুদ্ধ চলছে। গান শেষ হতেই করতালির শব্দে দুজনের দৃষ্টি দুজনের থেকে সরিয়ে হাসি মুখে তালি দিল। ধীরে ধীরে অনুষ্ঠান শেষ হতে প্রায় সন্ধ্যা হলো। সবাই প্ল্যান করলো আজকে একটু ঘুরে কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে একেবারে বাসায় যাবে। যেইভাবে সেই কাজ। কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাতে খেয়ে একেবারে বাসায় চলে গেল সবাই। বাসায় যেতে যেতে প্রায় রাত 8টা বাজলো। সবাই বেশ ক্লান্ত। লামিয়া কাঁধ থেকে গিটারের ব্যাগ টেবিলে রেখে জামা নিয়ে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হতে হতে তার কিছু মনে পড়তেই দ্রুত জামা পরে দৌড় দিল আরিফের রুমে। সেখানে তাকে না পেয়ে দৌড়ে ছাদে পা রাখতেই দেখল আরিফ ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে হৃদয়ে। কারো কণ্ঠ শুনে আরিফ পিছন ফিরে তাকালো। লামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসল। লামিয়া আস্তে ধীরে আরিফের পাশে যে বসতে আরিফ বলে উঠল, এটা কার উক্তি? কেন, জানো না তুমি? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, তুই তো আবার রবীন্দ্রনাথের বিগ ফ্যান। বলেই লামিয়ার মাথায় গাঁটটা মারল। উফ ছোট্ট ভাই, সবসময় গাঁটটা মারবা না, ভালো লাগে না। লামিয়ার কথায় আরিফ হালকা হাসল। তারপর আবার আকাশে তাকালো। লামিয়া আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, ছেলেরা কান্না করলে কি জাত চায় ছোট ভাই? আরিফ লামিয়ার দিকে তাকিয়ে বলল, এটা কেমন প্রশ্ন? এটা যেমন প্রশ্নই হোক, তুমি বলো আগে। আরিফ আকাশের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, জাত চাই কিনা জানি না, কিন্তু ছেলেদের কাঁদতে নেই। তারা যত কষ্টই পাক না কেন, তারা কান্না করতে পারে না। তাহলে তোমার চোখে পানি কেন? আরিফ থমকে লামিয়ার দিকে তাকিয়ে ঠোঁট টেনে হাসির চেষ্টা করে চোখ মুছে বলল, কোথায় পানি, আসলে ঠান্ডা লেগেছে তাই। মেয়েটা কে ছোট ভাই? আরিফ অবাক দৃষ্টিতে তাকালো লামিয়ার দিকে। লামিয়া আরিফের চোখের দিকে তাকালো। আরিফ মলিন হেসে বলল, কোন মেয়ে? তুমি যাকে ভালোবাসো। এসব কি বলছিস? আমি আবার কাকে ভালোবাসবো? আয়নাকে ভাইয়া, বেশ শীতল কণ্ঠে বলল লামিয়া। আরিফ লামিয়ার দিকে তাকালো। বোনের দিকে তাকিয়ে আরিফ বুঝতে পারল লামিয়া সব জানে, তাই লুকানোর কিছু নেই। তাই ভাঙা গলায় বলতে শুরু করলো, আয়না আমার ক্লাসমেট ছিল। আস্তে আস্তে ভালো বন্ধুত্ব,
তারপর বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমাদের 3 বছরের রিলেশন, সব ভালো ছিল। কিন্তু কিছুদিন আগে ওর জন্য একটা বিয়ের প্রস্তাব আসে। ওকে জোর করে পাত্রপক্ষের সামনে বসানো হয়। তারা আয়নাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। আয়না ওর বাবা মাকে সব বলে আমাদের রিলেশনের ব্যাপারে, কিন্তু তারা মানতে রাজি না। কারণ এখনও আমি কোনো কাজ করি না। তার উপর ওর বাবা পুলিশ, কোনোভাবেই রাজি না তারা। সেদিন আয়না ফোনে অনেক কান্না করেছে। ও এই বিয়ে করতে চায় না। আমি ওর বাবা মাকে অনেক বুঝিয়েছি, কিন্তু বুঝেনি। এমনকি বলেছিলাম মা বাবাকে দিয়ে প্রস্তাব নিয়ে যাব, কিন্তু তাতেও রাজি হয়নি। আজকে ওর গায়ে হলুদ হচ্ছে, কালকে রাতে বিয়ে। আমাকে একটু আগে ফোন করে অনেক কান্নাকাটি করেছে। আমি কি নিয়ে বাঁচব রে লামিয়া? আমার যে সব শেষ হয়ে গেল। আমি বাঁচতে পারবো না ওকে ছাড়া। আমি সত্যিই বাঁচতে পারবো না। আর আয়না বলেছে ও নাকি নিজের ক্ষতি করে দিই। আরিফ পুরো কথা আর শেষ করতে পারল না, ডুকরে কেঁদে উঠল। লামিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আরিফের দিকে। যে ভাইয়ের চোখ দিয়ে কোনোদিন পানি পড়েনি, সেই ভাই আজ কান্নায় ভেঙে পড়ছে। তুমি কি আয়না আপুকে চাও? হ্যাঁ, চাই। কিন্তু কোনো কিন্তু না। আমি আছি, আমরা সবাই আছি। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। তুলে নিয়ে আসবো দরকার পড়লে মেয়েকে। আরিফ হতবাক হয়ে তাকিয়ে আছে লামিয়ার দিকে। আরিফ কিছু বলার আগেই ঠাস করে থাপ্পড় এসে পড়ল তার পিঠে। পিছন ফিরে তাকাতেই দেখলো রাশেদ ক্ষিপ্ত হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার পিছনে তার সব ভাই বোন দাঁড়িয়ে হাসছে। আরিফ অবাক হয়ে তাকালো লামিয়ার দিকে। লামিয়া ফিক করে হেসে উঠল। রাশেদ আরিফের গলা জড়িয়ে ধরে বলল, তুই অনেক স্বার্থপর হয়ে গেলি কিভাবে? আমাদের একবারও বললি না কেন? পাশ থেকে হামিদা বলে উঠল, ছোট্ট ভাইয়া, আমাদের কি কথা ছিল? আমরা সবার সুখ দুঃখ ভাগ করে নেব, আর তুমি কিনা একাই নিয়ে নিলে সব দুঃখ। রাশেদ বলল, লামিয়া না বললে তো জানতামও না এত কিছু। ভাগ্যিস লামিয়া বলেছিল। আরিফ লামিয়ার দিকে তাকালো। তা দেখে লামিয়া আরিফের চুল টেনে বলল, এইভাবে তাকাবে না ছোট্ট ভাই। রাশেদ আরিফের দিকে তাকিয়ে বলল, পছন্দ হয়েছে ভালো কথা, আমাদের তো বলতে পারবি, আমরা কোনো না কোনো ব্যবস্থা করতাম। আরিফ মাথা নিচু করে বসে আছে। তা দেখে রাশেদ আবারও বলল, শুধু হলুদ হয়েছে, বিয়ে হয়নি এখনো, বিয়ে বাকি। আমরা প্ল্যান করে রেখেছি, চিন্তা করিস না। মেয়েকে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে আসবো। কিন্তু বাবা। কোনো চিন্তা নেই, আমি সামলে নিব। ইসলামবাড়ির ছেলে যাকে ভালোবাসে তাকেই বিয়ে করবে। এইবার না হয় ইসলামবাড়ির 4 বিচ্ছুর সাথে আমরাও বিচ্ছু হলাম। কি বলিস? পাশ থেকে মাহির, তায়েব, তায়েবা, লামিয়া, লামহা, হামিদা একসাথে বলে উঠল, ঠিক ঠিক। বিপদের সময় ভাই বোনদের পাশে পেয়ে আরিফ রাশেদকে জড়িয়ে ধরল। রাশেদ হেসে এক হাত দিয়ে আরিফকে সামলে আরেক হাত বাড়িয়ে দিতেই মাহির, তায়েব, তায়েবা, লামিয়া, লামহা, হামিদা সব ঝাঁপিয়ে পড়ল। তাদেরকে সবাই একসাথে হেসে উঠল। পাশে দাঁড়িয়ে শুভ্র তাদের দেখে নিজেও হেসে উঠল। ভাই বোনদের এমন ভালোবাসা দেখে শুভ্র ফোন বের করে ছবি তুলে নিল। ভাই বোনরা যতই বিচ্ছু থাকুক না কেন, বিপদের সময় সবসময় ঢাল হয়ে দাঁড়ায় একজন আরেকজনের পাশে। পর্ব ২৮। আরিফের বিয়ের প্রথমাংশ। রাত ফুরিয়ে সকাল প্রায় 10টা বেজে 40 মিনিট। বাড়ির কর্তারা সবাই চলে গিয়েছে অফিসে। প্রায় 1 ঘন্টার মতো গলা ফাটিয়ে চিৎকার করে বাড়ির বাচ্চাদের ডাকছে লতিফা বেগম। আজ একজনও আসেনি সকালে নাস্তার টেবিলে নাস্তা খেতে। কারণ আজকে সকালে ভাত রান্না করা হয়েছে। আর এই বাড়িতে সব জমিদারের বাচ্চারা থাকে, তাই তাদের গলা দিয়ে সকাল সকাল ভাত নামে না। তাদের সকালে রুটি, পরোটা, ডিম, তরকারি চাই। লতিফা বেগম বেশ কিছুক্ষণ ডাকার পর কারো সারা শব্দ না পেয়ে ঝাড়ু হাতে চলল সিঁড়ির দিকে। প্রথমেই রাশেদের রুমে প্রবেশ করতেই দেখল চিত হয়ে শুয়ে আছে। পাশেই শুভ্র তার বিড়াল নিয়ে বসে আছে। লতিফা বেগমকে দেখে শুভ্র হালকা হেসে দাঁড়িয়ে বলল, মেজমা আপনি এখানে? লতিফা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো শুভ্রর দিকে। শুভ্রর কথা শুনে রাশেদ মাথা উঁচু করে তাকিয়ে দেখল লতিফা বেগম হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। রাশেদ লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসতেই ধাম করে ঝাঁটার বাড়ি পড়ল রাশেদের পিঠে। রাশেদ পিঠে হাত দিয়ে অসহায় চোখে তাকালো লতিফা বেগমের দিকে। লতিফা বেগম রেগে বললেন, জমিদারের বাচ্চারা, তোদের খেতে কয়বার ডেকেছি? আরও একটা বাড়ি খাওয়ার আগে তাড়াতাড়ি উঠে নিচে যা। রাশেদ কোনো কথা না বলে ভয়ে দ্রুত দৌড়ে বাইরে চলে গেল। লতিফা বেগম রাশেদের যাওয়ার দিকে তাকিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র হালকা হেসে তাকিয়ে আছে তার দিকে। লতিফা বেগম রাগী গলায় বলল, তোকেও কি বাড়ি বসিয়ে পাঠাতে হবে নিচে, নাকি এমনি এমনি যাবি? লতিফা বেগমের কথায় শুভ্র হেসে পা বাড়ালো রুমের বাইরে। একে একে সবাইকে একটা করে ঝাঁটার বাড়ি মেরে রুম থেকে বের করলো লতিফা বেগম। সবাই মুখ লটকে চুপ করে দাঁড়িয়ে আছে।
লামিয়ার রুমের দরজা খুলতেই লতিফা বেগম চোখ বড় বড় করে ফেলল। লামিয়া বিছানায় শুয়ে আছে, তার পাশেই ঘুমিয়ে আছে জ্যাকি। আবার কুকুরকে বাড়ির ভেতর ঢুকিয়েছে, আবার নিজের রুমের একেবারে বিছানায় শুয়ে রেখেছে দেখে লতিফা বেগম এবার ভীষণ রেগে গেল। অবশ্য জ্যাকিকে প্রতিদিনই গোসল করিয়ে পরিষ্কার জামা পরিয়ে রাখা হয়, তবুও লতিফা বেগমের এসব একদম পছন্দ নয়। লতিফা বেগম রেগে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে মাহির, তায়েবা, তায়েব, রাশেদ, আরিফ, লামহা, হামিদা, শুভ্র দৌড়ে লামিয়ার দরজায় উকি মারতেই চোখ বড় বড় করে ফেলল। তায়েব মুখে হাত রেখে বলল, আপ তো গায়া বেটা, দেখ তু তো গায়া। সকালে নামাজ পড়ে ঘুমিয়েছিল লামিয়া। হঠাৎ এমন ভয়ঙ্কর চিৎকার শুনে সে ধরফর করে ঘুম থেকে উঠে বসতেই দেখল লতিফা বেগম ভয়ঙ্কর রেগে তাকিয়ে আছে তার দিকে। লামিয়া কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কি এমন করেছে যে এমন রেগে গিয়েছে তার মা জননী। মায়ের থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই দেখলো জ্যাকি গুটিসুটি মেরে তাকিয়ে আছে তার দিকে। সকালে নামাজ পড়ে বাগানে বাতাস খেতে যাওয়ার পর জ্যাকিকে দেখে ভয়ে ভয়ে তার সাথে রুমে নিয়ে এসেছে। লতিফা বেগম দেখলে আর তার রক্ষে নেই। ভেবেছিল কেউ দেখার আগেই বাগানে দিয়ে আসবে, কিন্তু এখন তা আর হলো কোথায়। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। লামিয়া এসব ভেবে ঢোক গিলে লতিফা বেগমের দিকে তাকিয়ে মাথা চুলকিয়ে ক্যাবলা হাসি দিয়ে বলল, ওহে মা জননী, এত উত্তেজিত হবেন না, আর যখন তখন এমন ভয়ঙ্কর চিৎকার করবেন না। আমি অবুঝ নাদানাত বালিকা, যদি কিছু হয়ে যায় তখন তো এই দুনিয়া থেকে একজন ভালো লয়াল দয়াল এবং একজন সৎ হবু উকিল হারিয়ে যাবে, তাই না মা জননী? লতিফা বেগম লামিয়ার কথা শুনে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিলেন। তারপর চোখ খুলে ঝাঁটাটা হাতে রেখে পাশ থেকে ওড়না কোমরে গুজে চুলগুলো খোপা করতে থাকলেন। মায়ের মতিগতি সুবিধার না তা লামিয়া খুব ভালো করে বুঝতে পারল। পাশ থেকে আস্তে করে ওড়না শরীরে দিয়ে দ্রুত বিছানার অপর পাশে গিয়ে নেমে দরজা থেকে সবাইকে ধাক্কা দিয়ে দিল দৌড়। তার পিছন পিছন জ্যাকিও দৌড় দিল লেজ নাড়াতে নাড়াতে। লতিফা বেগম চিৎকার করে বলে উঠল, লামিয়া, দৌড়াবি না, তারা বলছি, নয়তো তোর খবর আছে। বলেই সেও দৌড়। না দাঁড়ালেও তুমি যে আমার বিটিভি চ্যানেলের খবর করে ফেলবে, তাই দাঁড়াবো না, দৌড়াতে দৌড়াতে বলল লামিয়া। আমাদের পিঠে ঝাঁটার বাড়ি পড়েছে, ওর পিঠে না পড়লে কেমন দেখায় না ছোট্ট ভাই? বলেই তাই মন খারাপ করে তাকালো আরিফের দিকে। হ্যাঁ তাই তো, সবার জন্য আইন সমান, তাই ওরও মায়ের খেতে হবে। বলেই আরিফ দৌড় দিল নিচের দিকে। তুই আবার কোথায় যাচ্ছিস? পিছন থেকে চেঁচিয়ে বলল রাশেদ। আইন সমান করতে, দৌড়াতে দৌড়াতেই বলল আরিফ। আরিফের কথা শুনে সবাই শয়তানি হাসে দৌড়াতে লাগলো নিচের দিকে। শুভ্র তাদের পিছন পিছন আসলো। হলরুমের সোফার চারিদিকে ঘুরছে লামিয়া, তার পিছন পিছন লতিফা বেগম। মা মা প্লিজ, আমাকে মেরো না, ভুল হয়ে গিয়েছে। কয়বার ভুল হয় বোঝা আমারে? প্লিজ মা, এইবারের মতো ক্ষমা করে দাও। অনেক ক্ষমা করেছি, আর না, দৌড়াবি না, এখানে আয় বলছি। জ্যাকি ঘেউ ঘেউ করতে করতে বসে বসে লেজ নাড়ছে। তাদের চেঁচামেচিতে রাশেদ, তাহমিনা, মনিরা বেগমও বেরিয়ে এলেন নিজেদের রুম থেকে। লামিয়া রাশেদাকে দেখে দৌড়ে রাশেদার পিছনে যেয়ে লুকালো। লতিফা বেগম কোমরে হাত রেখে রাগে গলায় বললেন, বেরিয়ে আয় বলছি, নয়তো আরো বেশি মার খাবি। রাশেদা বেগম যাকে বোঝাচ্ছে, কিন্তু লতিফা বেগম কিছুতেই বুঝবে না আজ। হঠাৎ পিছন থেকে লামিয়াকে ঠেসে ধরল আরিফ। লামিয়া পিছনে তাকিয়ে আরিফকে বলল, এভাবে ধরছো কেন, ছাড়ো আমাকে। আরিফ লামিয়ার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, হুম, আমরাও মার খেয়েছি, আর এই বাড়িতে সবার জন্য আইন সমান। বলেই লতিফা বেগমের দিকে তাকিয়ে বলল, মেজমা, তাড়াতাড়ি কয়েকটা দিয়ে আইন সমান করো। আরিফের কথা শুনে লামিয়ার রেগে তার হাতে জোরে কামড়ে ধরল। আরিফ ব্যথায় চেঁচিয়ে উঠল। হাতের বাঁধন আলগা হতেই লামিয়া ফুরুত করে আবার দৌড় দিয়ে বলল, ছোট্ট ভাই, হিসাবটা তোলা থাকলো। লামিয়া দৌড় দিতেই সামনে তাকিয়ে দেখল হামিদা, তায়েব, তায়েবা, মাহির, লামহা, রাশেদ তাকে ধরার জন্য দাঁড়িয়ে আছে। লামিয়া তা দেখে ব্রুকুচকে বলল, ও, সব রসুনের হোগা এক হয়েছে, বা বা, চমৎকার। তায়েব বলি উঠল, দেখ লামিয়া, ধরা দিয়ে দে, নয়তো আমরা তোকে জোর করে মেজমার কাছে দিব। লামিয়া তায়েবের কথায় ব্রু উঁচিয়ে শুনল। কিছু বলার আগে রাশেদ থাবা দিয়ে ধরল লামিয়ার হাত। লামিয়া ছোটাছুটি করতেই হাতে মোচড় লাগতেই আহ করে ব্যথায় চোখমুখ কুচকে ফেলল। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে রাশেদের দিকে ক্ষিপ্র চোখে তাকিয়ে তার পিঠ খামচে ধরল। রাশেদ দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করে লামিয়ার হাত ছেড়ে দিল। ততক্ষণে লতিফা বেগম এসে লামিয়ার হাত ধরে ফেলতেই লামিয়া ভয়ে দাঁড়িয়ে গেল। লতিফা বেগম ঝাঁটা হাতে নিয়ে বাড়ি মারতেই তার কামেজের অংশে টান পড়তেই মাথা নিচু করে দেখল জ্যাকি তার কামেজের অংশ কামড়ে ধরে আছে।
মায়াবী চোখে তাকিয়ে আছে তার দিকে, চোখ দিয়ে যেন বলছে, ওকে মেরো না। লতিফা বেগম জ্যাকির দিকে তাকিয়ে আবার লামিয়ার দিকে তাকালো। তারপর লামিয়াকে ছেড়ে কিছু না বলে কড়া গলায় সবাইকে বলল, সবগুলো সোফায় বস, আমি খাবার আনছি। একজনও যদি আমার কথা নড়চড় করেছিস তখন দেখিস কি করি। বলেই চলে গেল রান্নাঘরে। লতিফা বেগম যেতেই লামিয়া বাঁকা চোখে সবার দিকে তাকিয়ে বলল, হিসাবটা তুলে রাখলাম, সময় হলে নিয়ে নিব। বলেই মুখ ঝামটা দিয়ে সোফায় যেয়ে বসল। তাইব কপাল কুঁচকে মিনমিনে গলায় বলল, আইন সমান সমান হলো না। বলেই মুখ বাঁকিয়ে সেও সোফায় এসে বসলো। রাশেদ বিরক্ত হয়ে তাকিয়ে আছে সে কখন থেকে শুভ্রর দিকে। শুভ্র রাশেদকে চোখ রাঙিয়ে চলে গেল সোফায়। একে একে সবাই লাইন ধরে বসে আছে। কিছুক্ষণ পর লতিফা বেগম ইয়া বড় একটা বলে ভাত নিয়ে আসলো বেশি করে। গরুর মাংসের তরকারি দিয়ে মেখে একে একে সবাইকে খাইয়ে দিল। লামিয়ার পাশে শুভ্র বসেছে। তাইবকে খাইয়ে দেওয়ার পর লামিয়াকে খাইয়ে দেওয়ার পালা। তাই লামিয়া হা করতে লতিফা বেগম ভাতের লোকমা শুভ্রর মুখে পুড়িয়ে দিলেন। তা দেখে সবাই হেসে উঠল। লামিয়া অবাক হয়ে তাকালো মায়ের পানে। অসহায় চোখে লতিফা বেগমের দিকে তাকাতেই লতিফা বেগম লামিয়ার মুখের সামনে ভাত তুলে দিতেই লামিয়া মুখ ফুলিয়ে ভাত মুখে পুরে নিল। হঠাৎ কোক 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 কোকা কোলা গান ভেসে আসতেই সবাই চোখ তুলে সিঁড়ির দিকে তাকাতেই সবগুলো বিষম খেল। মাহিরের মুখ থেকে ছিটকে ভাত পড়ে গেল। রাশেদ মুখে ভাত নিয়ে হা করে তাকিয়ে আছে। আরিফ হা করে থাকতে থাকতে মুখের ভাত মুখ থেকে নিচে পড়ে গিয়েছে। ওইদিকে হামিদা খুক খুক করে কেসে উঠল। লামহার মুখে কোনো রিয়াক্ট নেই, সে সিঁড়ির দিকে তাকিয়ে ভাত চিবাচ্ছে। ততক্ষণে সিঁড়ি বেয়ে গানের তালে তালে নাচতে নাচতে নেমে এলো আজমেরি বেগম। পরনে তার গেঞ্জি আর জিন্স প্যান্ট, মাথায় লামিয়ার কালো ক্যাপ, পায়ে শু জুতো, ঠোঁট লাল টুকটুকে লিপস্টিক। মুখ দেখে মনে হচ্ছে পুরো পাউডারের ডিব্বা মুখে দিয়ে এসেছে। কানে গিয়া বড় ঝুমকা, হাতে ছোট্ট মিডিয়াম সাইজের একটা সাউন্ড বক্স। সেখান থেকেই কোক 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 গান ভেসে আসছে। সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তার দিকে। আজমেরি বেগম নিচে নেমে এসেই গানের তালে তালে নাচতে লাগলো আর গান মিলিয়ে বলতে লাগলো, টোট 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 টলা আইগে মেরে পাইছে মেরে লড়কি ফুনটুরা চোলা টোট 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 টোলা। এটা কি গান ভাই, আমি তো জীবনে শুনি নাই। তার গান শুনে এবার সবাই মনে হয় আশ্চর্যের চরম পর্যায়ে চলে গিয়েছে। এত জোরে গান বাজাচ্ছে কে তা দেখতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো রাশেদা, তাহমিনা, মনিরা বেগম। তাদের শাশুড়ির এই অবস্থা দেখে তারা হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। লতিফা বেগমের চোখের পলক ফেলতে মনে হয় কষ্ট হচ্ছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার শাশুড়ির দিকে। এদিকে আজমেরি বেগমের গান শুনে তায়েব চেঁচিয়ে বলে উঠল, হাই সর্বনাশ দাদি, তুমি দেখি গানের হোগা পাশা মেরে দিছো। ভাগ্যিস গানের গায়িকা নেহা শুনিনি, না হলে হয়তো সে নিজের বামে আগুন লাগিয়ে দিত। তাইবের কথা শুনে সবাই চোখ গরম করে তাকালো তার দিকে। মা চাচিরা এখানে আছে, সে কি ভুলে গিয়েছে? সব ভাই বোনদের এমন চোখ গরম দেখে তাইব চুপ হয়ে গেল। রাশেদা বেগম বিরক্ত কণ্ঠে বলল, আম্মা এসব কি শুরু করেছেন বাচ্চাদের সামনে? রাশেদা বেগমের কথা শুনে আজমেরি বেগম বিরক্ত হলো। গান বন্ধ করেই বলে উঠল, ইউ ফেকিং মাউথ বড় বউ, ইউ আনকালচার, এটা হেকিং পেকিং নক সাং, তুমি কি বুঝবা? শাশুড়ির কথায় বেশ বিরক্ত হলো রাশেদা বেগম। এই মহিলার মাথায় সমস্যা আছে একদম নিশ্চিত। সমস্যা না থাকলে কেউ এই বয়সে এসে এমন করে? একরাশ বিরক্তি নিয়ে চলে গেল রান্নাঘরে। আজমেরি বেগম তা দেখে ভেঙচি কেটে শুভ্রর দিকে তাকালো। শুভ্র বেচারা পানি খাচ্ছিল। আজমেরি বেগমকে এমনভাবে তার দিকে তাকাতে দেখে ভাত গলায় আটকে গিয়েছিল, তাই গলার ভাত নামানোর জন্যই পানি খাচ্ছিল। আজমেরি বেগম শুভ্রর দিকে তাকিয়ে পান খাওয়া দাঁত বের করে হাসি দিয়ে হঠাৎ শুভ্রর কাঁধে হাত রাখতেই শুভ্র চমকে মুখের পানি ছিটকে ফেলল লামিয়ার উপর। তা দেখে সবাই হো হো করে হেসে উঠল। লামিয়া দাঁতে দাঁত চেপে শুভ্রর দিকে তাকালো। শুভ্র অসহায় চোখে তাকালো লামিয়ার দিকে। সে ইচ্ছে করে করেনি। আজমেরি বেগম শুভ্রর গাল টেনে দিয়ে আচমকা চুমু বসিয়ে দিল। সবাই ভ্যাবাচাকা খেয়ে তাকালো আজমেরি বেগমের দিকে। আচমকে এমন হওয়াতে শুভ্র ভরকে গেল। নিজের দাদির এমন কাণ্ডে লামিয়ে তেলে বেগুনে জ্বলে উঠল। কেন জ্বলে উঠল তা সে জানে না, কিন্তু দাদির এমন কাণ্ডে তার বেশ রাগ হলো। তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। আজমিনী বেগম হঠাৎ বলে উঠল, আয়নাতি আয়, একটা কপাল টান্স দেই। জীবনে শুভ্র ভয় পেয়েছি কিনা জানে না, কিন্তু আজমেরি বেগমের এমন কাণ্ডে আজ বেশ ভয় পাচ্ছে শুভ্র। পাশ থেকে সবাই মুখ চেপে হাসছে। শুভ্রর ভয়ের তো চেহারা দেখে লতিফা বেগম এইবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ফিক করে হেসে দিলেন। তারপর নিজেকে সামলেই বলে উঠল, আম্মা ছাড়ুন ওকে, ভয় পাচ্ছে ছেলেটা, এটা কেমন মজা, ছাড়ুন ওকে।
আজমিরি বেগম হেসে বলে উঠল, আগে কত এমন। বলেই আর কিছু বলতে চাইলেও বলতে পারল না। লতিফা বেগম চোখ দিয়ে কিছুর ইশারা করতেই চুপ হয়ে গেল। লামিয়া ভ্রু কুচকে বলল, আগে কত এমন কি দাদি বলো, চুপ হয়ে গেল কেন? আজমিনী বেগম কথা পাল্টে বলে উঠল, আরে সেমরি, আগে কত চুমা দিছে তো করে বুইলা গেছোস? তারপর একটু থেমে বলল, হন সবাই, আমি নাচ শিখতাছি, হামিদার লামহার বিয়ায় নাচবো দেখা। হিঙ্কি পিঙ্কি ডান্স, বুঝছস? দাঁড়া, তোকে একটা নাচ দেখাই। বলে হাতে থাকা সাউন্ড বক্সে গান চালু করতে দেখলো গান চলছে না। আজমিনী বেগম বেশ বিরক্ত হয়ে বলল, দেখছোস, চার্জ যাওয়ার আর সময় পাইল না, দাঁড়া মুখে কই থাকো। বলেই গলা পরিষ্কার করে গেয়ে উঠল, দুম্বা চলে দুম্বা চলে, দুম 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 দুম, এই দুম্বা চলে দুম 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 দুম। ও আচ্ছা, এটা দুম্বা চলে, আমি করতেছি এটা আবার কি গান? এই বলেই নাচতে লাগলো। তা দেখে সবাই হেসে উঠল। লতিফা বেগম হেসে সবাইকে একে একে ভাত খাওয়াতে লাগলো। সময়টা সন্ধ্যা 6টা। রাশেদের রুমে গোল করে বসে আছে ইসলাম ও খানবাড়ির ছেলেমেয়েরা। সবাই প্ল্যান করছে কিভাবে বিয়ে বাড়িতে যেতে হবে এবং বউকে তুলে আনবে। প্ল্যান মাফিক সবাইকে বুঝিয়ে দিতেই সবাই বুঝে যে যার মতো তৈরি হতে চলে গেল। ছেলেরা সবাই ইন করে সাদা শার্ট কালো প্যান্ট আর মেয়েরা সবাই কালো কামিজ পরেছে। এদিকে লামিয়া তন্ন তন্ন করে খুঁজেও কালো কামিজের দেখা পায়নি। তাই আলমারি থেকে নতুন কালো এর মধ্যে গোল্ডেনের কাজ করা ধুতি সেট বের করে পরে নিল। কোমর ছেড়ে যাওয়া চুলগুলো বেনি করে কালো ফিতে দিয়ে বেঁধে দিল। এক হাতে গোল্ডেন রঙের ঘড়ি, আরেক হাতে চুড়ি পরল। ঠোঁটে লিপ বাম লাগিয়ে উনা গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়াতেই ভাবলো কাজল পরলে মন্দ হয় না। যেভাবে সেই কাজ, চোখে কাজল হালকা করে পরে নিল। পায়ে নাগরা জুতা পরে সে একদম রেডি হয়ে রুম থেকে বের হতেই দেখা মিলল লাবিবের সাথে। লাবিব লামিয়ার দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল লামিয়ার দিকে। লামিয়া তা দেখে লাবিবের মুখের সামনে তুড়ি মারতেই লাবিবের হুঁশ ফিরল। ক্যাবলার মতো হাঁ করে আমাকে দেখে শেষ হলে রাস্তা ছাড়ুন, আমি যাব। লাবিব লামিয়ার কথায় সরে দাঁড়ালো। লামিয়া মুখ বাঁকিয়ে চলে গেল। লাবিব লামিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে আনমনেই দীর্ঘশ্বাস ফেলে বুকে হাত চেপে চোখ বন্ধ করেই বলে উঠল, ফিরে আয় আবার আমার কাছে, তোকে ছাড়া থাকতে বড্ড কষ্ট হয় আমার। বলেই চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। লাবিব হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছে নিচের দিকে হাঁটা ধরল। হলরুমে বসে আছে সবাই। লামিয়া সিঁড়ি বেয়ে নামতেই রাশেদ লামিয়াকে বলে উঠল, লামু, আমার ফোনটা ঘরে রেখে এসেছি, নিয়ে আয়। লামিয়া একরাশ বিরক্তি নিয়ে পা বাড়ালো রাশেদের রুমের দিকে। রুমে গিয়ে আশেপাশে না তাকিয়ে রাশেদের ফোন খুঁজতে খুঁজতে গুনগুন করতে লাগলো লামিয়া। বারান্দার অন্ধকারে দাঁড়িয়ে অগ্নি চোখে রাগী গলায় কাউকে শাসিয়ে ফোনে কথা বলছিল শুভ্র। হঠাৎ কাচের চুরির ঝুনঝুন শব্দ শুনে বারান্দা থেকে উকি দিয়ে রুমে তাকালো। লামিয়াকে দেখে অগ্নির চোখ ধীরে ধীরে শান্ত হলো। হালকা দমকা গরম হাওয়া যেন শুভ্রর শরীর ছুঁয়ে গেল। শুভ্র মুহূর্তেই ঘেমে উঠল। শুকনো ডোক গিলে ঠোঁটগুলো জিভ দিয়ে ভিজিয়ে নর্মাল হতে চাইল, কিন্তু এই মেয়েকে দেখে নর্মাল হওয়াটা মুশকিল। চুরির ঝনঝন শব্দে যেন আরো মাতাল করে দিচ্ছে শুভ্রকে। লামিয়া ফোন খুঁজতে খুঁজতে চোখ ঘুরিয়ে বারান্দার দিকে তাকাতেই আঁতকে উঠল। তারপর বুকে থুতু দিয়ে বলল, মুখে কি কথা নাই, নাকি কথা বলতে পারেন না? শুভ্র লামিয়ার কথা কানে না নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে লামিয়া বিরক্ত হয়ে বলল, কথা কানে যায় না? যখন দেখি তখনই চুপ হয়ে দাঁড়িয়ে থাকেন, হাসতে বা কান্না করতে জানেন না, আর এইভাবে ভূতের মতো দাঁড়িয়ে থাকার মানে কি? শুভ্র এক পা দুপা করে এগিয়ে আসতে আসতে বলল, হাসতেও পারি, কাঁদতেও পারি, পারি তো অনেক কিছুই, কিন্তু করি না। তবে আপনি যদি চান তাহলে করে দেখাতে পারি। কি দেখাবেন? আপনি যা চাইবেন মিস। এভাবে কাছে আসছেন কেন? বলেই লামিয়া এক পা দুপা পিছিয়ে যেতে লাগলো। আমি কাছে যেতে চাই না, কিন্তু। কিন্তু কি? ব্রু কুচকে লামিয়া বলল, কিন্তু আমাকে আপনার কাছে টানছে। ভুলে গিয়েছেন সেদিন রাতের কথা? হুম, সেদিন রাতের কথা কিভাবে ভুলবো বলেন তো মিস? সেই মধুর রাত কি ভোলার মতো? বলেই বাঁকা হাসল শুভ্র। মধুর রাত মানে কি বলতে চান? লামিয়া এক পা দুপা করে পিছিয়ে আসতে আসতে একদম ড্রেসিং টেবিলের সাথে এসে বাড়ি খেল। পিছন করে দেখলো পিছনে যাবার আর জায়গা নেই। সামনে তাকাতেই দেখলো শুভ্র তার একদম মুখের সামনে এসে পড়েছে। লামিয়া কিছু বলার আগেই শুভ্র লামিয়ার চোখের ল্যাপটানো কাজল আঙ্গুল দিয়ে মুছে কানের পেছনে দিয়ে দিল। শুভ্রর এমন কাণ্ডে লামিয়া ভ্যাবাচাকা খেয়ে গেল। শুভ্র ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। তা দেখে লামিয়া শুকনো ঢোক গিলল।
হাতটা মনে হয় এখনই লাফাতে লাফাতে বাইরে বের হয়ে আসবে। এ লোক সামনে আসলেই লামিয়ার সব শক্তি সাহস সব ধুলোয় মিশে যায়। লামিয়া শুভ্রর দিকে ভালো করে খেয়াল করে দেখল অস্বাভাবিকভাবে ঘামছে সে। লামিয়া কাপা কাপা গলায় বলে উঠল, আপনি এমন ঘামছেন কেন? শুভ্র হাত বাড়িয়ে লামিয়ার সামনে থাকা এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ঘামছি না, বরং ধ্বংস হচ্ছি। আপনার এই আয়োজনে আমি ধ্বংস হচ্ছি, তা কি বুঝতে পারছেন না? আমাকে ধ্বংস করতে আজকে এত আয়োজন মিস। শুভ্রর এমন ফিসফিস কণ্ঠে লামিয়ে কেঁপে উঠল। শুভ্র তা খেয়াল করল। লামিয়া শুকনো ঢোক গিলে আবারও কাপা গলায় বলে উঠল, সরুন প্লিজ, আমার ভালো লাগছে না। ভালো তো আমারও লাগছে না, কি করি বলেন তো? বেশ ঘোর লাগা কণ্ঠে বলে উঠল শুভ্র, যা ইচ্ছে করুন, কিন্তু সামনে থেকে সরুন, নয়তো ভালো হবে না। কি করবেন? কামড় দিব আমি, সরুন বলছি। বলেই শুভ্রর বুকে ধাক্কা দিল, কিন্তু শুভ্র এক চুলও নড়ল না। উল্টো লামিয়ার দু হাত চেপে ধরল। লামিয়া ছটফট করে উঠল, তার অস্বস্তি লাগছে। শুভ্রকে আজ অন্যরকম লাগছে। লামিয়া উপায় না পেয়ে সত্যি শুভ্রর হাত কামড়ে ধরল। শুভ্র তা দেখে বাঁকা হেসে বলল, ছোট্ট বাচ্চাদের মতো হাতে কামড়াকামড়ি কেন করছেন মিস? শুভ্রর কথা শুনে লামিয়া তার হাত ছেড়ে দিয়ে বলল, ছাড়ুন আমার হাত আর সরুন, আমি যাব। কিভাবে যেতে দেই বলেন তো? আমাকে যে কামড়েছেন সেটা ফিরিয়ে দিয়ে নেই, আমি আবার কারো ঋণ রাখি না। বলেই হুট করে লামিয়ার গলায় মুখ গুজে কামড়ে ধরল তার গলা। হঠাৎ এমন হওয়ায় লামিয়া থ মেরে রইল কিছুক্ষণ। ব্যথা অনুভব হতেই ছটফট করে উঠল। ধাক্কা দিয়েও সরাতে পারল না শুভ্রকে। দাঁতে দাঁত চেপে জোরে ধাক্কা দিতেই শুভ্র ছেড়ে দিল লামিয়াকে। লামিয়া রেগে কিছু বলার আগেই রাশেদ কিছু বলতে বলতে ঘরে ঢুকতেই শুভ্র আর লামিয়াকে দেখে থমকে গেল। লামিয়া রেগে শুভ্রকে ধাক্কা দিয়ে চোখ দিয়ে শাসিয়ে চলে গেল। শুভ্র তা দেখে হেসে উঠল। তারপর রাশেদের দিকে চোখ পাকিয়ে তাকালো। রাশেদ লামিয়ার যাওয়ার দিকে তাকিয়ে শুভ্রকে বলে উঠল, আমার কি দোষ ভাই? আমি কি জানতাম তোরা এখানে মারামারি করছিস? সব বাদ দিয়ে এখন তাড়াতাড়ি নিচে আয়। বলে আলমারি থেকে ফোন বের করে হাঁটতে লাগলো দুইজন। পর্ব ২৮, আরিফের বিয়ের শেষ অংশ। রাতের অন্ধকারের ফাঁকা রাস্তায় রক্তাক্ত শরীর নিয়ে দৌড়াচ্ছে একটি মেয়ে। হাত থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। নিজের যান হাতে নিয়ে দৌড়াচ্ছে মেয়েটি। পরনের সাদা শার্ট রক্তে ভিজে লাল বর্ণ ধারণ করেছে। তারই পিছন তাকে ধরার জন্য দৌড়াচ্ছে কিছু কালো পোশাক পরা লোক। দৌড়াতে দৌড়াতে হঠাৎ মেয়েটিকে ধরে ফেলল কালো পোশাক পরা এক লোক। বিশ্রী ভাষায় গালি দিয়ে মেয়েটির গালে চর বসিয়ে দিতেই মেয়েটি ছিটকে মাটিতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আরও কিছু কালো পোশাক পরা লোক তাকে চারপাশে ঘেরাও করে নিল। মেয়েটি আশেপাশে অসহায় চোখে তাকিয়ে দেখল তার পালানোর জায়গা নেই। মেয়েটিকে দেখে অসহায়ের মতো তাকাতে দেখে লোকগুলো হেসে উঠল। পাশ থেকে এক লোক বলে উঠল, ভাই, বলতে হবে, মায়ের কিন্তু ঝাক্কাস আছে। বলেই হেসে উঠল। পাশ থেকে আরেকজন বলে উঠল, চলেন আজকে রাতে মালটারি নিয়ে ফুর্তি করি, সকালে বসের হাতে পৌঁছায় দিব। পাশ থেকে একজন বলে উঠল, হ, ঠিক বলছেন ভাই, আমার মুখে লালা টকবক করতেছে, মালটারে টেস্ট করি, মাইরে হেব্বি সুন্দরী, চোখ একবারে ধাঁধায় দিছে। বলেই হেসে উঠল সবাই। লোকটির কথা শুনে মেয়েটি তার ডান হাতের উল্টো পিঠে ঠোঁটের রক্ত মুছে থুতু ফেলে উঠে দাঁড়িয়ে হো হো করে হেসে উঠল। মেয়েটির হাসি দেখে লোকগুলো ভরকে গেল। পাশ থেকে একজন আরেকজনের কানে বলে উঠল, হাসছে কেন এই মেয়ে? লোকটা কপালে ভাঁজ ফেলে বলল, ভয় লাগে না আমগো, আর এমন করে হাসুস কেন? মেয়েটি হাসতে হাসতেই বলল, ভয় আর তোদের দেখে? আর হাসবো না কেন বলতো? আমার রূপ দেখে তোদের মুখ থেকে লালা টকবক করছে, কিন্তু যখন আমার আসল চেহারা দেখবি তখন মুখ থেকে লালা না, রক্ত ঝরবে। বলেই হেসে উঠল। মেয়েটির কথা শুনে লোকগুলো রেগে গেল। একজন রেগে বলে উঠল, ভাই, মাইয়ার সাহস অনেক, চলেন দেখি আমাদের সাথে কিভাবে সাহস দেখায়। বলেই সামনে এগিয়ে যেয়ে মেয়েটির চুলের মুঠি ধরতেই মেয়েটি কোমর থেকে ছোট্ট একটা নাইফ বের করে সাথে সাথে লোকটির ঘাড়ে ঢুকিয়ে দিতেই লোকটি ছটফট করতে করতে মাটিতে শুয়ে পড়ল। তা দেখে সবাই একটু পিছিয়ে গিয়ে মেয়েটির দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। তখনই হঠাৎ একটা গুলি এসে মেয়েটির হাত ভেদ করে চলে যেতেই মেয়েটি চিৎকার করে একটু পিছিয়ে যেতেই সামনে তাকিয়ে দেখল একটি অবয়ব হুডি পরে থাকায় মুখ দেখা যাচ্ছে না, দাঁড়িয়ে আছে, তার হাতে বন্দুক। অবয়বটি আবার শুট করতেই মেয়েটি সাইডে সরে যেতেই গুলি চলে গেল পাশ দিয়ে। মেয়েটি দ্রুত পাশ থেকে ইটের টুকরো নিয়ে ছুঁড়ে মারল অবয়বটির দিকে।
ইটের টুকরো যে অবাবটির হাতে লাগতেই বন্দুকটি ছিটকে পড়ে যেতেই মেয়েটি আবার দৌড়াতে শুরু করলো। পিছন থেকে অবাবটি কালো পোশাক পরা লোকগুলোকে বলে উঠল, এই মেয়ে যেন পালাতে না পারে, যেভাবেই হোক মেয়েটিকে আমার চাই। অবাবটির কথা শুনে লোকগুলো জি স্যার বলেই মেয়েটির পেছনে দৌড়াতে লাগলো। লোকগুলো দৌড় দিতেই হুডি পড়া অবয়বের পিছন থেকে বেরিয়ে এলো একটি লোক। চোখ তার রক্তিম হয়ে আছে। তার যেভাবেই হোক এই মেয়েটিকে চাই চাই। মুখ লটকে বাইকে বসে আছে লামিয়া। মাহিরের উপর ভীষণ রাগ লাগছে তার। ধরতে পেলে কাঁচামরিচ মেখে রেঁধে খেয়ে ফেলতো ফাজিলটাকে। বাইক নিয়ে কোথাও যাওয়ার কথা হলে সবসময় মাহির আর লামিয়াই এক বাইকে যেত, কিন্তু এখন মাহির তাকে নিতে চায় না। এই বাইক তো সেজু চাচাকে সেই জোর করেছিল কেনার জন্য, আর বাইক পেয়ে এখন মাহিরের ভাব বেড়ে গিয়েছে। এক মাকে শীত যায় না, এটা সময় আসলেই বোঝাবে মাহিরকে। এদিকে মাহির হাফসাকে বাইকে নিয়ে বসে আছে। একটু পর পর বাইকের আয়নায় হাফসার দিকে তাকাচ্ছে। হাফসা বিষয়টা প্রথমে খেয়াল করলেও পাত্তা দেয়নি, কিন্তু এখন পাত্তা দিচ্ছে। প্রায় কয়েকদিন ধরেই মাহিরকে হাফসা ফলো করছে। চুরি চুরি দেখে তাকায় সে তার দিকে। তাই আয়নায় মাহিরের দিকে তাকিয়ে সোজাসুজি বলে উঠল, আমাকে কি সুন্দর লাগছে? হাফসার এমন কথায় মাহির চট করে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। হাফসা তা দেখে বলে উঠল, এখন বুঝি সুন্দর লাগছে না তাই অন্যদিকে চোখ ঘুরিয়ে রেখেছ? হাফসার কথায় মাহির অন্যদিকে তাকিয়ে জবাব দিল, সুন্দর জিনিসের প্রতি আমার আগ্রহ নেই হাফসা। তাহলে তাকিয়েছিলে কেন? তোমার ভুল হচ্ছে না, আমি তোমাকে না, আয়নায় নিজেকে দেখছিলাম আমাকে সুন্দর লাগছে কিনা। বিয়ে বাড়িতে যাব, একটা ব্যাপার স্যাপার আছে না। মাহিরের কথায় হাফসা মন ভার করে বসে রইল, কোনো কথা না বলে। বের হওয়ার জন্য সবাই প্রস্তুত। ইসলাম বাড়ি থেকে একে একে খান ও ইসলাম বাড়ির সব ছেলেমেয়েরা বের হয়ে গেল আয়নাদের বাড়ির উদ্দেশ্যে। আরিফ গাড়ি ড্রাইভ করছে। রাশেদের পিছনে মুখ ফুলিয়ে বসে আছে শারমিন। রাশেদ খেয়াল করলো কিন্তু কিছু বলল না। আসার সময় রাশেদ তাকে আনতে চায়নি, কিন্তু শারমিন জেদ করে রাশেদের বাইকে উঠেছে। পাশাপাশি সব গাড়িগুলো চলছে আপন গতিতে। হঠাৎ লামিয়া আশেপাশে না তাকিয়ে গলা ফাটিয়ে মাঝ রাস্তায় হাত তুলে গান ধরল, ওরে বেলায়েতের অধিকারী আমার দয়াল বাবা মাইজ ভান্ডারী। বলতেই সবাই আহা বলে উঠল। তারপর লামিয়ার সাথে তালে তাল মিলিয়ে তায়েব তায়েবা মাহির গেয়ে উঠল, ওরে বেলায়েতের অধিকারী আমার দয়াল বাবা মাইজ ভান্ডারী। বলতেই হামিদা, রাশেদ, আরিফ, লামহা, লাবিব, সাফওয়ান, আবির, হাফসা, ফারিয়া, জাহিদ আহা বলে উঠল। ওইদিকে শুভ্র আয়নায় লামিয়ার দিকে তাকিয়ে হাসছে, ওরে নুরানি ঝলক মারে যার কলবের ভিতর, ওরে নুরানি ঝলক মারে যার কলবের ভিতর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বলতে বলতে সবাই আবার একসাথে গেয়ে উঠল, বাবা রে। বলতে বলতেই লামিয়া, তায়েব, তায়েবা, মাহির গেয়ে উঠল, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, বাবা আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। গাইতে গাইতে গাড়ি এসে থামলো জ্যামে। আশেপাশে সবাই তাকিয়ে আছে তাদের দিকে। তারা কাউকে পাত্তা না দিয়েই গান গাচ্ছে মনের সুখে। 10 মিনিটের মতো লাগবে এই জ্যাম ছুটতে। সবাই বোরিং হয়ে বসে আছে। থামতেই হঠাৎ তাইবের চিৎকার করে গেয়ে উঠল, ও অন্তরা রে, ইয়ে রে, এখন আমার যে অবস্থা রে। আরে ও অন্তরা, ছিল না তো আগে তোর সাথে কেউ কথা কইলে খারাপ কেন লাগে অন্তরা রে। আশেপাশে সবাই তায়েবের দিকে ভয়ের তো দৃষ্টিতে তাকিয়ে আছে। লাবিবের কানের পর্দা ফাটিয়ে এমন গান গাওয়ায় লাবিবের কান ঝিরঝির করছে। আবার অন্তরা শোনায় লামিয়া শুভ্রর বাইক থেকে নেমে তায়েবের ঘাড় নিচু করে কয়েক ঘা দিতেই তায়েব মুখ ফুলিয়ে বসে রইল বাইকে। লাবিব কিছুক্ষণ স্তব্ধ থেকে পিছনে ঘুরে তাকালো তায়েবের দিকে। মার খেয়ে বেচারা মুখ ফুলিয়ে রেখেছে, তা দেখে লাবিব হেসে উঠল। ট্রাফিক জ্যাম ছুটতেই সবাই আবার গন্তব্যের দিকে রওনা ধরল। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, তাই বিশাল আয়োজন করা হয়েছে। সাজানো হয়েছে পুরো বাড়ি। চারপাশে লাইট ঝলমল করছে। খান ও ইসলামবাড়ির ছেলেমেয়েরা গাড়ি বেশ দূরে পার্ক করে আসলো আয়নাদের বাড়ি। শুধু আরিফ বাদে। ভিতরে প্রবেশ করতেই তাদেরকে বিয়ের কার্ড দেখাতে বললেই রাশেদ কার্ড দেখাতেই ভিতরে প্রবেশ করতে দিল তাদের। এদিকে খান ও ইসলামবাড়ির ছেলেদের দেখে চারপাশের সব মেয়েরা গিলে খাচ্ছে। সেদিকে তারা কেউ পাত্তা দিচ্ছে না। হঠাৎ একটি মেয়ে রাশেদের সামনে এসে দাঁড়ালো। রাশেদ মেয়েটার দিকে বিরক্ত হয়ে তাকালো। পিছনে শারমিন ব্রু কুচকে তাকিয়ে আছে তাদের দিকে। মেয়েটি হেসে রাশেদকে বলে উঠল, আপনি মেয়ের কি হন? মেয়েটির এমন কথায় রাশেদ বেশ শান্ত কণ্ঠে জবাব দিল, জি, আমি মেয়ের ফ্রেন্ড হই। ওয়াও, আয়নাপুর এত সুন্দর ফ্রেন্ড আছে, আগে জানতাম না। প্লিজ আপনার নম্বরটা দেওয়া যাবে? বেশ খুশি হয়ে বলল মেয়েটি। মেয়েটার কথা শুনে শারমিন ফুঁসে উঠে বলল, না, দেওয়া যাবে না।
শারমিনের এমন কথায় সবাই মুখ চেপে হাসলো। রাশেদ শারমিনের কথা শুনে হেসে মেয়েটিকে বলে উঠল, হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। রাশেদের কথায় মেয়েটি লাফিয়ে উঠে ফোন বাড়িয়ে দিল। রাশেদ হালকা হেসে ফোন নিয়ে নম্বর তুলে দিল। রাশেদের এমন ব্যবহারে শারমিন কষ্ট পেল। ছলছল চোখে তার দিকে তাকালো, কিন্তু রাশেদ ফিরেও তাকাচ্ছে না। সে দিব্যি হেসে হেসে কথা বলছে মেয়েটার সাথে। শুভ্র শারমিনের মনের অবস্থা বুঝে মেয়েটার থেকে বিদায় নিয়ে প্রবেশ করলো বাড়ির ভেতর। সারি সারি সাজানো চেয়ারে বসলো সবাই একত্রে। শুভ্র সবাইকে একটা করে ব্লুটুথ দিতেই সবাই কানে ঢুকিয়ে নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তা এবার চোখ হঠাৎ লামিয়ার গলার দিকে যেতেই আটকে উঠল। হায় আল্লাহ, তোর গলায় কি এমন ভাবে কামড়েছে? তাই এবার কথায় সবাই চমকে তাকালো লামিয়ার দিকে। লামিয়া দ্রুত চুল দিয়ে ঢেকে দিল গলার কামড়ের অংশ। ক্যাবলা হাসি দিয়ে বলল, কোথায় কি কামড়াবে বলতো? ওই যে ব্ল্যাকি খামচে দিয়েছিল তখন। বলেই রাগে চোখে তাকালো শুভ্রর দিকে। পেটে এমন ভাব নিয়ে বসে আছে যে সে কিছুই জানে না। অসভ্য লোক। লামিয়া হাত বাড়িয়ে টেবিল থেকে পানির বোতল নিয়ে খেতে লাগলো। ভয়ে তার গলা শুকিয়ে আসছে। মাহির তাইব তাইবা সন্দেহের দৃষ্টিতে তাকালো লামিয়ার দিকে। ব্ল্যাকের মালিক কামড় না দিলেই হয়, চোখ ছোট ছোট করে বলল মাহির। মাহিরের এমন কথা শুনে লামিয়া বিষম খেলো। খ্যাক খ্যাক করে কাশতে কাশতে শুভ্রর দিকে তাকিয়ে দেখলো বেটা মিটমিট করে হাসছে। লামিয়া চোখ গরম করে তাকালো শুভ্রর দিকে। লামহা লামিয়ার মাথায় হালকা করে থাপ্পড় দিচ্ছে কাশি থামানোর জন্য। এদিকে বর এসেছে বলতে বলতে সবাই এগিয়ে গেল বরকে বরণ করতে। বর এসেছে শুনে খান ও ইসলাম বাড়ির ছেলে মেয়েরা প্ল্যান মাফিক কাজ শুরু করে দিল। লামিয়া আস্তে করে বসা থেকে উঠে চলে গেল। তায়েব তায়েবা মাহিরও আস্তে করে যে যার কাজ শুরু করে দিল। লামিয়া হাঁটতে হাঁটতে চলে গেল টেবিলে রাখা লাল পানির দিকে। তা দেখে লামিয়া শয়তানি হাসি দিল। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে জুসের মধ্যে একটা লাল পানির বোতল তুলে ঢেলে দিল। একে একে বেশ কিছু জুসের মধ্যে ঢেলে দিতেই দেখলো কেউ আসছে। লামিয়া দ্রুত লুকিয়ে পড়ল টেবিলের নিচে। একটা ছেলে এসে বরযাত্রীর জন্য সেই জুস ট্রের মধ্যে নিয়ে যেতেই লামিয়া টেবিলের নিচ থেকে বেরিয়ে আসলো। উফ, প্রচুর গরম বলেই ভুল করে একটা জুসের গ্লাস তুলে টকটক করে খেয়ে নিতেই লামিয়ার টনক নড়ল। গ্লাস ছিটকে সরিয়ে ওয়াক ওয়াক করতেই মাথা কেমন ঘুরিয়ে উঠল। তাই পাশ থেকে আরও একটা গ্লাস তুলে ডকডক করে খেয়ে নিয়ে হাতের উল্টো দিক দিয়ে মুখ মুছে একা একাই হেসে বলল, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, বিশ্বাস করো, বেশি না, একটু। আর আমি ইচ্ছে করে খাইনি, ভুলে পেটে চলে গিয়েছে। বলেই হেসে উঠল। এদিকে সবাই প্ল্যান মাফিক কাজ করে বসে আছে লামিয়ার অপেক্ষায়। কিন্তু লামিয়া আসছে না দেখে শুভ্রর কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই মেয়ের উপর এমনি অনেকবার অ্যাটাক হয়েছিল, তাই সে আর কোনো রিস্ক নিতে চায় না। উঠে দাঁড়াতেই দেখলো বর এবং বরযাত্রীর সবাই কেমন ঝিমাচ্ছে, মাতাল মাতাল লাগছে সবাইকে। তা দেখে শুভ্র ব্রুকুচকে রাশেদকে কিছু বলতে যাবে, তার আগে সব লাইট অফ হয়ে গেল। এতে সবাই বেশ অবাক হলো। শুভ্রর চিন্তা এবার আরো বেড়ে গেল, তাই দ্রুত উঠতে লাইট পড়লো স্টেজের উপর। শুভ্র চোখ ঘুরিয়ে স্টেজে তাকাতেই কপালে ভাঁজ ফেলল। সবাই তাকালো সেখানে। তখনই স্পিকারে বেজে উঠল, আমার দিলের উইলে লিখে দিব যার নাম রে, আমার দিলের উইলে লিখে দিব যার নাম রে, সে আমার পেয়ারে লাল রে, পেয়ারে লাল রে। লামিয়া গালের তালে তালে নাচতে শুরু করলো। সবাই হাঁ করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়াকে নাচতে দেখে তায়েবা তায়েব মাহির আর বসলো না। তারাও হাত তুলে নাচতে নাচতে চলে গেল স্টেজে। এদিকে চারজনের নাচ দেখে সবাই রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে। হঠাৎ বর উঠে মাতালের মতো এঁকে বেঁকে চলে গেল স্টেজের উপর। গান চেঞ্জ করে আরও একটা গান বেজে উঠল, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। শুরু হতেই আস্তে আস্তে সব বরযাত্রী স্টেজে উঠে গেল নাচতে নাচতে। লামিয়াকে স্বাভাবিক লাগছে না, তা শুভ্র বেশ ভালোই বুঝতে পেরেছে। এদিকে বেশ মেতে উঠেছে পুরো বিয়েবাড়ি নাচের দিকে। বর নেচে কুদে গায়ের জামা খুলে উপরে ঘোরাতে ঘোরাতে নাচছে। কনের বাবা এসব দেখে বেশ অবাক হলেন। হঠাৎ করে হিজড়াদের আগমন হতে বিয়েবাড়িতে তুলকালাম কাণ্ড বাজিয়ে দিল টাকার জন্য। এত বড় করে অনুষ্ঠান করছে আর হিজড়াদের মাত্র 20,000 টাকা দিতে পারবে না। তাই কনের বাবার সাথেই হিজড়াদের তর্কাতর্কি চলছে। ওইদিকে বরের ও বরযাত্রীর পাগলামের নাচ, আর এইদিকে হিজড়াদের এন্ট্রি। কনের বাবা 20,000 টাকা দিতে পারবে না শুনে হিজড়ারা সাংঘাতিক রেগে গিয়েছে। একজন তালি দিতে দিতে বলে উঠল, টাকা দিবি নাকি কাপড় উঠামু? আরেকজন কনের বাবার পাঞ্জাবির কলার ধরে টেনা হেঁচড়া করছে। এইদিকে এই গ্যাঞ্জামের মধ্যে তাইব তাইবা মাহির বুঝলো প্ল্যান সাকসেসফুল হয়েছে, তাই দৌড়ে নাচের আসর থেকে বেরিয়ে গিয়ে আবার ঘুরে তাকালো। ভর মাটিতে শুয়ে নাগিন ডান্স দিচ্ছে, তা দেখে হেসে দৌড় দিল। শুভ্র ভিড় ঠেলে লামিয়ার হাত টেনে বের করে নিয়ে আসতেই লামিয়া এলোমেলো পায়ে পড়ে যেতেই শুভ্র লামিয়াকে সামলে নিল। ওইদিকে হিজড়াদের সাথেই তুমুল ঝগড়া হচ্ছে।
আরিফ আস্তে করে আয়নাকে নিয়ে বেরিয়ে যেতেই আয়নার কাজিন দেখে চিৎকার করতেই পিছন থেকে তায়েবা মুখ চেপে ধরলো। আরিফ আয়নাকে নিয়ে বেরিয়ে দৌড়াতে লাগলো গাড়ির দিকে। এদিকে তায়েবার গুন্ডামি দেখে জাহিদ অবাকের চরম পর্যায়ে চলে যাচ্ছে। সব ঠিকঠাক মতোই চলছিল। শুভ্ররা বেরিয়ে আসতেই দেখল কনের বাবা হিজড়াদের সাথে ঝগড়া করছে। লামিয়া শুভ্রর থেকে নিজেকে ছাড়িয়ে এলোমেলো পায়ে এগিয়ে গেল কনের বাবার দিকে। এগিয়ে যেয়ে খিলখিল করে হেসে উঠতেই তারা লামিয়ার দিকে তাকালো। লামিয়া হিজড়াদের দিকে তাকিয়ে বলল, এই টাকলা মাফিকের অনেক টাকা, বুঝতে পারছো তোমরা? পকেট হাতান দাও, দেখবা 20,000-এর বেশি পাবা। লামিয়ার বলতে দেরি, হিজড়াদের হামলা করতে দেরি হলো না। কনের বাবার পাঞ্জাবি ছিঁড়ে নিয়ে টাকা নিয়ে লামিয়ার মাথায় হাত বুলিয়ে হিজড়ারা চলে গেল। কনের বাবার শরীরে শুধু সেন্টু গেঞ্জি রইল। রেগে তিনি লামিয়াকে কিছু বলার আগেই পিছন থেকে একজন বলে উঠল, আয়না পালিয়ে গিয়েছে। লামিয়া খিলখিল করে হেসে বলে উঠল, আরে আরিফ ভাইয়ের সাথে পালিয়েছে তো। শুভ্ররা সবাই হতবাক হয়ে তাকিয়ে দৌড়ে লামিয়ার হাত টেনে নিয়ে দৌড় দিল সব। পিছন থেকে আয়নার কাজিন বলে উঠল, ওরাই আয়নাকে নিয়ে পালাচ্ছে, ধরো সবাই। বলেই লামিয়াদের পিছন পিছন দৌড় লাগালো। এদিকে সবাই লাঠি ঝাঁটা সামনে যা পাচ্ছে তা নিয়ে দৌড়াচ্ছে। ওইদিকে মাহির, তায়েব, তায়েবা, লামহা, রাশেদ, হামিদা, সাফওয়ান, লাবিব, আবির, জাহিদ, আফসা, ফারিয়া পারছে না লামিয়াকে কাঁচা চিবিয়ে খেতে। শুভ্র লামিয়ার হাত ধরে দৌড়াচ্ছে। লামিয়া এলোমেলো পায়ে দৌড়াতে দৌড়াতে গান গাচ্ছে, হেই হেই একটু হালকা মেরেছি ভাই লাল পানি। অর্ধেক রাস্তা আসতেই লামিয়া গেল। শুভ্র থেমে লামিয়ার দিকে তাকালো। লামিয়া শুভ্রর দিকে তাকিয়ে মাতাল গলায় বলে উঠল, দাঁড়ান, ওরা আমাদের মারার জন্য ধাওয়া করছে, ওদের উল্টো ধাওয়া খাওয়াই। লামিয়ার কথায় শুভ্র বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগেই কনের বাড়ির মানুষ হৈ হৈ করতে করতে চলে এসেছে তাদের দিকে। শুভ্র লামিয়ার হাত ধরে দৌড় লাগাতেই লামিয়া পাশ থেকে ইটের টুকরো নিয়ে পাশে শুয়ে থাকা কিছু কুকুরের দিকে ছুড়ে দিতেই কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। সবাই ভয়ে উল্টো দিকে দৌড় দিতেই কুকুরগুলো তাদের দিকে দৌড়াতে শুরু করলো। শুভ্র লামিয়ার হাত ধরে আবার দ্রুত দৌড়াতে গিয়ে পারল না। লামিয়া আর দৌড়াতে পারবে না বলে দিয়েছে। শুভ্র উপায় না পেয়ে লামিয়াকে কাঁধে তুলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। সবাই গাড়িতে বসতেই শুভ্র লামিয়াকে ধরে বাইকে বসিয়ে দিয়ে নিজের গায়ের ব্লেজার খুলে তার সাথে বেঁধে নিল। তা দেখে তায়েব বলে উঠল, হাইলা সাইয়ারা মুভি, যাক বাস্তবে মুভির কাহিনী তো দেখতে পেলাম। রাশেদ সবাইকে সতর্ক করে গাড়ি টান দিল। লামিয়ার নেশার ঘোরে শুভ্রকে জাপটে ধরতেই শুভ্র পুরো শরীর কেঁপে উঠল। সবাই মজা করতে করতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ গাড়ির সামনে একটি মেয়ে এসে পড়তেই সবাই ব্রেক করল। সাফওয়ান মেয়েটিকে ধমক দিতেই স্তব্ধ হয়ে গেল। মেয়েটির কিছু হয়নি, তবে অনেক শরীরে রক্তের চিহ্ন। লাইটের আলো পড়তেই মেয়েটার মুখের সামনে হাত দিয়ে রেখেছে। সবাই গাড়ি থেকে নেমে এগিয়ে গেল মেয়েটির দিকে। হঠাৎ মুখের সামনে থেকে হাত সরাতেই মনে হলো সবাই 440 ভোল্টের ঝটকা খেল। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে। রাশেদ স্তব্ধ হয়ে আছে। লামিয়া নিজেকে লামহার পেছন থেকে ছাড়িয়ে এলোমেলো পায়ে এগিয়ে এসে মেয়েটিকে দেখে খিলখিল করে হেসে বলল, মানুষ কত পাগল, রাস্তার মাঝে আয়না এনে রেখে দিয়েছে, দেখো সবাই, আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি। হঠাৎই পিছন থেকে ধাম করে পড়ার শব্দ শুনে সবাই চোখ ঘুরিয়ে পেছনে তাকাতেই ভয় পেয়ে গেল। লাবিব মাটিতে লুটিয়ে পড়ে আছে। লামিয়া এলোমেলো পায়ে লাবিবের দিকে এগিয়ে যেতে চাইলেও পারল না। মাথা ঘুরিয়ে পড়ে যেতেই শুভ্র নিজের বুকে আগলে নিয়ে সামনে তাকালো। এদিকে লাবিব, ওইদিকে লামিয়া, আর মাঝি এই মেয়ে। কাকে রেখে কাকে ধরবে কেউ বুঝতে না পেরে দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। শুনছিলেন লামিয়া ইসলাম শাম্মীর লেখা প্রিয় রাগিনী গল্প থেকে পর্ব 27 এবং 28। গল্পটির পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।